আচ্ছা, তো আগের দিন এগুলো হয়ে গেছিল যে বিধানসভা। আহ আগের দিন বলেছিলাম যে সকলকে জেনে আসতে বিধানসভা, প্রত্যেকের বিধানসভা কেন্দ্র এবং প্রত্যেকে যেখানে থাকো তোমরা নিজের নিজের এলাকার লোকসভা কেন্দ্র, এই দুটো কেন্দ্রের নাম জেনে জেনে নিতে, ঠিক আছে? তো আশা করছি প্রত্যেকে জেনে নিয়েছো, জানা হয়েছে তো। হ্যাঁ স্যার। আচ্ছা, তো ওয়েস্ট বেঙ্গলে কতগুলো আছে বলেছিলাম বিধানসভা কেন্দ্র? 294টা। 294টা, ঠিক আছে। আচ্ছা, তো বিধানসভাগুলোতে আমরা জানি ডাইরেক্ট ইলেকশন হয়, আগের দিন বলেছি ইনডাইরেক্ট ইলেকশন হয় না, ঠিক আছে। এবং একজন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে অ্যাপয়েন্ট করে গভর্নর, ঠিক আছে। সেই জন্যই 294 + 1 295 এই মুহূর্তে ধরা হয় স্ট্রেংথ। কিন্তু এটা ভোটাভুটি অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে গভর্নর যাকে অ্যাপয়েন্ট করে, এটা ভোটের মাধ্যমে আসে না, এটা অ্যাপয়েন্টেড হয়। বোঝা গেল? আচ্ছা, এটা নিয়ে আগের দিন কোনো একজনের কোশ্চেন ছিল। কার কে কোশ্চেন করেছিল, সে কি আজকে আছো, প্রেজেন্ট আছো ক্লাসে? আচ্ছা, যাই হোক, আমার নাম মনে পড়ছে না ছাত্রীটির। তো যদি সে পরে এসে থাকে অবশ্যই বলো, আমি ব্যাপারটা আরেকবার ভালো করে বলে দেবো। আচ্ছা, তো টেনিয়ার অর্থাৎ মেয়াদকাল, এই যে যাদেরকে আমরা এমএলএ হিসাবে নমিনেট করে পাঠাই বা এমএলএ হিসেবে ভোটে জিতিয়ে পাঠাই, তাদের মেয়াদকাল 5 বছর, ঠিক আছে। যেমন 2016 সালে এই যে এমএলএ এর ভোট হয়েছিল, যে এমএলএ এর ভোটের পরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছিল। তো সেই এমএলএদের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের টেনিয়র হচ্ছে 5 বছর, অর্থাৎ 16 থেকে 21, 21 সালের আবার দেখবে এপ্রিল মাসে ভোটের নোটিফিকেশন জারি হয়ে যাবে, ঠিক আছে। তো 5 বছর করে এটা টেনিয়র হয়। 5 বছর পরে পুরোটাই, পুরো হাউস আবার ভেঙে যায়, মানে 294 জন যে মেম্বার, এরা পুরো একেবারে ফাঁকা হয়ে যাবে, গিয়ে পুনরায় ইলেকশন হবে, হয়ে আবার যে যে 294 জন নতুন করে জিতে আসবে, তারা আবার ওই আমাদের বিধানসভায় গিয়ে বসবে, ঠিক আছে। এবারে অনেক চেঞ্জ হয়, কিছু থাকে 294 এর মধ্যে, কিছু মানুষ আবার পুনরায় ভোটে দাঁড়ায়, তারা আবার জিতে আসে, আবার কিছু পার্সেন্টেজ থাকে তারা ভোটে দাঁড়ায় কিন্তু জিততে পারে না, কিছু পার্সেন্টেজ আবার ভোটে দাঁড়ায়ও না, মানে বয়স হয়ে যায়, তারা ফিল্ড ছেড়ে যায়, মানে সরাসরি আর ভোটে লড়াইয়ের মাধ্যমে তারা রাজনীতিটা করে না, এমনও বেশ অল্প কিছু সংখ্যক থাকে। আচ্ছা, তো এই যে হাউস বিধানসভা, বিধানসভার যখন অধিবেশন হয়, অর্থাৎ অধিবেশন যখন চলে, সেই সময় একজন তো সভাপতি থাকতে হয়, মানে যাকে যে এই অধিবেশনটা চালায়। বোঝা গেল? তো চেয়ারম্যান বা চেয়ারপারসন একজনকে থাকতে হয়। তো এই হাউসের যে অধিবেশনের যে চেয়ারম্যান, তাকে আমরা কি বলি? স্পিকার। আর স্পিকার না থাকলে আরেকজন থাকেন ডেপুটি স্পিকার, ঠিক আছে। তাহলে এই বিধানসভার যে অধ্যক্ষ, তাকে মানে বিধানসভার যিনি অধ্যক্ষ, মানে ওনাকে অধ্যক্ষই বলা হয় বাংলাতে, স্পিকারকে। মানে বিধানসভার যিনি সভা চালান, সব সভাটি চালানোর দায়িত্ব যার উপর রয়েছে কনস্টিটিউশনালি, তাকে আমরা কি বলি? স্পিকার। এবং বা ডেপুটি স্পিকার, যদি স্পিকার না থাকে তাহলে ডেপুটি স্পিকার। এই স্পিকার কে হয়? এই স্পিকার হয় এই 294 জন এমএলএ এর মধ্যে, পশ্চিমবঙ্গে যেমন পশ্চিমবঙ্গে 294 জন এমএলএ এর মধ্যে 294 এর মধ্যে একজন হবেন স্পিকার, নির্বাচন করা হয়, ঠিক আছে, একজনকে স্পিকার নির্বাচন করা হয়। নির্বাচন প্রক্রিয়া কিভাবে হয়? এই 294টার মধ্যে সরকার যারা গঠন করেছে, অর্থাৎ বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের স্পিকারের নাম কি কেউ বলতে পারবে? কেউ একজন বলো, আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান স্পিকারের নাম কি পশ্চিমবঙ্গ বিধানসভার? নো ওয়ান? কেউ বলতে পারবে না? স্যার বিমান ব্যানার্জি। হ্যাঁ, বিমান ব্যানার্জি, ঠিক আছে। তো বিমান বন্দ্যোপাধ্যায়, উনি বারুইপুরের এমএলএ। তো বিমান বন্দ্যোপাধ্যায় কি হয়, বিমান বন্দ্যোপাধ্যায় কোন দলের থেকে এমএলএ সিটে জিতেছেন, সেটা হচ্ছে কোন দলের টিকিটে জিতেছেন? টিএমসি। কারণ দেখা যায় স্পিকার কে হবে না, যে দল
সর্বোচ্চ সংখ্যা নিয়ে আমাদের রাজ্য সরকার গঠন করে, সেই দলেরই একজন এমএলএ কে স্পিকার হিসেবে মনোনীত করে আমাদের সরকার পক্ষের এমএলএ রা বা সরকার পক্ষ। এবং যখন মনোনীত করে তখন সকলে মিলে ওনাকে সমর্থন করে, এমনটা নয় যে ভোটাভুটি হয়। মানে বিমান ব্যানার্জির নামটা যখন উপস্থাপন করে সরকার পক্ষ, তখন কি হয়, তখন হাউসে উপস্থিত বিরোধী পক্ষ, সরকার পক্ষ, সব পুরো 294 জন মেম্বার সকলেই ওনাকে সমর্থন করে। ঠিক আছে, তো এইভাবে বিধানসভা স্পিকার নির্বাচন করা হয়, এবং যিনি, তার কাজ হচ্ছে সারা বছর যখন যখন লোক বিধানসভার অধিবেশন হবে তখন সেই অধিবেশনটা ঠিকঠাক চালানো এবং সেই অধিবেশনে সভাপতিত্ব করা। বোঝা গেল? আচ্ছা, পরবর্তীতে আসি বিধান পরিষদ। বিধান পরিষদ আর্টিকেল 171-এ আমরা দেখতে পাই। 171-এ বিধান পরিষদের ডিটেল বলা আছে। ঠিক আছে, এই বিধান পরিষদ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নেই। আগের দিন এটা নিয়ে অনেক কথা হয়েছে যে বিধান পরিষদ একেবারে আমাদের রাজ্যসভার মতো। ঠিক আছে, বোঝা গেল, পার্লামেন্টের যে আপার হাউস রয়েছে বা উচ্চকক্ষ রয়েছে রাজ্যসভা, সেটার মতোই আমাদের বিধান পরিষদ। কিন্তু পশ্চিমবঙ্গে বিধান পরিষদ নেই, আমাদের একটাই কক্ষ আছে, সেটা হচ্ছে বিধানসভা। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে ভারতবর্ষে মোট 6খানা স্টেটে রয়েছে। বোঝা গেল, বিহারে রয়েছে, মহারাষ্ট্রে রয়েছে, ইউপিতে রয়েছে, কর্ণাটকে রয়েছে, অন্ধ্রপ্রদেশে রয়েছে এবং লেটেস্ট তেলেঙ্গানাতে রয়েছে। তাহলে যদি এখন এখানে কোশ্চেন হয় যে বিধান পরিষদ, সর্বশেষ বিধান পরিষদ গঠন করা হয়েছে কোন রাজ্যে, সেটা হচ্ছে তেলেঙ্গানা। তাহলে আমাদের এই 6টা স্টেটের নাম মনে রাখতে হবে: বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। বোঝা গেল? এছাড়াও জম্মু অ্যান্ড কাশ্মীরেও কিন্তু বিধান পরিষদ ছিল। তোমরা জানো আর্টিকেল 370 উঠে গেছে 2019 সালে। তো আর্টিকেল 370টাকে যখন অ্যাবলিশ করা, মানে পুরো আর্টিকেলটা অ্যাবলিশ করা হয়নি, তার বেশ কিছু প্রভিশন, বেশ কিছু প্রভিশন সেগুলোকে অ্যাবলিশ করা হয়েছে। তো আর্টিকেল 370 চলে যাওয়ার সাথে সাথে কিন্তু জম্মু কাশ্মীরের একটা স্পেশাল কনস্টিটিউশন ছিল, সেই কনস্টিটিউশনটাকে বন্ধ করে একেবারে আমাদের যে মূল ভারতীয় সংবিধান, সেই ভারতীয় সংবিধান অনুযায়ী বর্তমানে জম্মু কাশ্মীরকে চালনা করা হবে, এটা ঠিক করে পার্লামেন্ট। বোঝা গেল? তো জম্মু কাশ্মীরের যে বিধান পরিষদ ছিল, বা যে যেখানে যে কাউন্সিলের কথা বলা হয়েছে, JNK অলসো হ্যাড কাউন্সিল বাট নট অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, জম্মু কাশ্মীরের যে কাউন্সিল ছিল বা বিধান পরিষদ ছিল, সেই বিধান পরিষদ কিন্তু আমাদের যে মূল ভারতীয় সংবিধান, সেই মূল ভারতীয় সংবিধান অনুযায়ী ছিল না। মূল ভারতীয় সংবিধান থেকে একটু আলাদা সংবিধান ছিল, জম্মু কাশ্মীরের একটা আলাদা ব্যক্তিগত সংবিধান ছিল, সেই সংবিধান অনুযায়ী কিন্তু জম্মু কাশ্মীরেও বিধান পরিষদ ছিল। এখন জম্মু কাশ্মীরটাকে যে পুরো রাজ্যটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, তোমরা জানো দুটো ইউনিয়ন টেরিটরিতে ভাগ করা হয়েছে, জম্মু কাশ্মীর আর লাদাখ। ঠিক আছে, সেখানে বর্তমান কেন্দ্র সরকার বলেছে যে জম্মু কাশ্মীরের যে বিধানসভা আছে বা বিধান পরিষদ আছে, এগুলোকে অদূর ভবিষ্যতে যখন জম্মু কাশ্মীর ঠিকঠাক ভাবে শান্ত হয়ে যাবে, যখন মনে করবে সরকার যে এই মুহূর্তে জম্মু কাশ্মীরে ভোটাভুটির দরকার আছে এবং বিধানসভা বা বিধান পরিষদ এগুলোকে নতুন করে আবার চালু করবে, এই আশ্বাস আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং আমাদের বর্তমান সরকার পক্ষ, কেন্দ্র সরকার দিয়েছে। বোঝা গেল? তো ইন ফিউচার কি হতে পারে, যে জম্মু কাশ্মীরে বিধান পরিষদ চালু হতে পারে অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, সেটা একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও বিধান পরিষদ ছিল, কিন্তু সেটা 1967-এ পাওয়ারলেস হয়ে যায় মানে ক্ষমতা হারায়। অর্থাৎ 1967-এর পর থেকে কি হয়, বিধান পরিষদে নতুন কাউকে আর এন্ট্রি দেওয়া বন্ধ করে দেওয়া হয়। নতুন করে বিধান পরিষদের যে মেম্বার, তাদেরকে সিলেকশন বা ইলেকশন বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে, এবং 1967-এ এটা হয়, এবং 1969-এ কি হয়, পুরোপুরি বিধান পরিষদটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে। তাহলে মনে রেখো, অ্যাবলিশ করা হয়েছিল 1969-এ, আর পাওয়ারলেস হয়ে গেছিল 1967-এ ওয়েস্ট বেঙ্গলের বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল। বোঝা গেল? আচ্ছা, এখানে আর্টিকেল 169-এ বলা আছে, ইট ইজ এস্টাবলিশড অর অ্যাবলিশড অ্যাজ পার দ্য উইশ অফ পার্লামেন্ট। তাহলে কি বলছে, এটা কে চালু করবে বা কে এটাকে বন্ধ করে দেবে কোন সময়? যেমন ওয়েস্ট বেঙ্গল এটাকে বন্ধ করে দিয়েছে, তাহলে নিজের মনে হলো দুম করে বন্ধ করে দেবে এমন ব্যাপারটা না। পার্লামেন্ট যদি মনে করে তবে কিন্তু এটা বন্ধ করতে পারবে। আচ্ছা, তাহলে পার্লামেন্ট মনে করলে দেখা গেল যে মহারাষ্ট্রের
এখন তো মহারাষ্ট্রের সরকারের সাথে আমাদের কেন্দ্র সরকারের বেশ একটা ঠান্ডা লড়াই চলছে, এটা প্রত্যেকেই জানো যারা কম বেশি রাজনীতির খবর রাখো। তো তাহলে মনে করলে কি মহারাষ্ট্রের যে বিধান পরিষদ সেটাকে দুম করে বন্ধ করে দিতে পারে? না, এইভাবে বন্ধ করতে পারে না। এখানে অ্যাজ পার দা উইলস অফ পার্লামেন্ট বলা হয়েছে, মানে লাস্ট ডিসিশন পার্লামেন্ট নেবে, বোঝা গেল? কিন্তু অবশ্যই ইনিশিয়েট করতে হবে কাকে? সেই রাজ্যকে, যে রাজ্য এটা চালু করতে চাইছে অথবা বন্ধ করতে চাইছে, বোঝা গেল? তাহলে ওয়েস্ট বেঙ্গলে যেটা অ্যাবলিশ করা হয়েছিল, তাহলে এটা চেয়েছিল তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার যে বিধান পরিষদের দরকার নেই, কেবলমাত্র এটাকে টেনে টেনে বাড়ানো, কিছু লোককে পুষে রাখা টাকা পয়সা দিয়ে, এটা কোনো প্রয়োজন হয় না, আমরা এটা বন্ধ করে দিতে চাই। এবং পার্লামেন্ট সেই সময় এটাকে অ্যাপ্রুভ করে দিয়েছিল, বোঝা গেল? তাই বন্ধ হয়ে গেছিল। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পারছো কিনা মেসেজ করে বা আনমিউট করে একটু মাঝে মাঝে বলো, একা একা ঘরের মধ্যে বক বক করলে মাঝে মাঝে আমি বুঝতে পারি না আর কি। হ্যাঁ স্যার, ঠিক বুঝতে আছে পারছি স্যার। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, স্যার, কিন্তু বলা হয় বলছি ইন্দিরা মানে গান্ধী তার মানে ইচ্ছে করেই, আচ্ছা, একজন একজন করে কৃষাণু। হ্যাঁ বলছি স্যার, বলা হয় যে ইন্দিরা গান্ধী ইচ্ছে করেই মানে পশ্চিমবঙ্গের বিধান পরিষদ তুলে দিয়েছিলেন, এটা কি সত্যি? দেখো, এবারে ব্যাপারটা হচ্ছে অন্য একটা স্টেটের উদাহরণ দিই। যদি আমি হরিয়ানা স্টেটের কথা বলছি, সাপোজ হরিয়ানা স্টেটে এখন বিজেপি সরকার রয়েছে, তাই তো? হ্যাঁ বা এখন হ্যাঁ ইউপিতে দেখো, ইউপিতে এখন বিজেপি সরকার রয়েছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমাদের কেন্দ্রে সেটা রয়েছে বলছি। মোদী সরকার। এখন মোদী এনডিএ মনে করছে যে ইউপি বিধান পরিষদ রাখার দরকার নেই, ঠিক আছে? তাহলে কি ইউপি সরকার সেটাকেই মেনে নেবে? চলো মোদিজি বলেছে, তাহলে ইউপি এটা আমার দরকার নেই, এটা কি করে তুলে দেওয়া যায় সেই চেষ্টা করি। তাহলে ইউপি বলবে কেন্দ্রকে, হ্যাঁ অফিসিয়ালি, যে হ্যাঁ চলো তুলে দাও, মোদি সেটাকে হ্যাঁ তুলে দেবে। এবার ভবিষ্যতে এটাকে লোক বলতে পারে যে মোদি ইচ্ছা করে ইউপি বিধান পরিষদটা বন্ধ করে দিল, হুম, ঠিক আছে? এমনটা নয় যে ইন্দিরা গান্ধী মনে করলেই দুম করে বন্ধ করে দেবে, হ্যাঁ ওনার ইচ্ছা ছিল বন্ধ করে দেওয়ার, ঠিক আছে? হুম, বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, এইসব নিয়ে আলোচনা হবে, একটু আউট অফ টপিক আলোচনা হয় অফলাইন ক্লাসে, অনলাইন ক্লাসে এত আউট অফ টপিক আলোচনা করতে পারি না তো। আচ্ছা, তো চলো গল্প বলবো তোমাদেরকে, যেমন গল্প বলি, গল্প বলাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখনকার দিনের যে কোশ্চেন্স গুলো আসছে সেগুলো দেখলে, বিশেষ করে ইউপিএসসি যে কোশ্চেন গুলো আসছে সেগুলো দেখলে বুঝতে পারবে যে সিলেবাসের কোশ্চেন আসছে না, একেবারে গল্পের কোশ্চেন আসছে আর কি, মানে ডেপথের কোশ্চেন আসছে, ওই সময় সিনারিও থেকে কোশ্চেন আসছে। আচ্ছা, যাই হোক, তো এটা কি করতে বিধান স্যার তার পরিষদ? মানে হ্যাঁ বলো। স্যার তার মানে ওই লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে ফার্স্টে প্রপোজ করতে হয়, দেন পার্লামেন্ট ওটা ইনিশিয়েট নেয়, তাই তো? মানে আমাদের হ্যাঁ, লেজিসলেটিভ কাউন্সিলকে লেজিসলেটিভ যদি অ্যাবলিশ অ্যাসেম্বলিকে করতে হয়। প্রপোজ করতে হয়, দেন পার্লামেন্ট ইনিশিয়েট, ঠিক আছে? আচ্ছা, বোঝা গেল? ঠিক আছে। হুম। তো এটা বিধান পরিষদ যদি কেউ তৈরি করতে চায়, তেলেঙ্গানা যেমন শেষমেশ একটা নতুন রাজ্য হিসেবে যখন দেখা দিল, তখন কি হলো, তখনও বিধান পরিষদ তৈরি করার ইচ্ছা প্রকাশ করলো, পার্লামেন্ট সেটাকে মেনে নিল। কিন্তু কি বিধান পরিষদ তৈরি করতে গেলে মিনিমাম 40 জন মেম্বার নিয়ে বিধান পরিষদ তৈরি করতে হবে, 40 জনের নিচে কিন্তু বিধান পরিষদ তৈরি করা যেতে পারবে না, বোঝা গেল? আর ম্যাক্সিমাম স্ট্রেংথ 1/3 অফ দ্য অ্যাসেম্বলি, অর্থাৎ আমার যে বিধানসভা আছে সেই বিধানসভার 1/3 স্ট্রেংথ হতে হবে। এই দুটো লাইন কি ক্লিয়ার হওয়া গেছে? বিধান পরিষদ তৈরি করতে গেলে মিনিমাম 40 জনকে মেম্বার থাকতে হবে, 40 জনের কম মেম্বার নিয়ে বিধান পরিষদ চালানো যাবে না বা বিধান পরিষদ তৈরি করা যাবে না। আর বিধান পরিষদের ম্যাক্সিমাম স্ট্রেংথ কত হবে? আমার বিধানসভার যত আসন রয়েছে তার 1/3, অর্থাৎ 294টা আসন রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। তাহলে পশ্চিমবঙ্গে যদি এখন আমি বিধান পরিষদ তৈরি করতে চাই, তাহলে আমার কতগুলো ম্যাক্সিমাম মেম্বার আমি রাখতে পারি বিধান পরিষদে? 98। 98, ঠিক আছে, বোঝা গেল? তাহলে ম্যাক্সিমাম স্ট্রেংথ 98, মিনিমাম স্ট্রেংথ 40, বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এখান থেকেই একটা মারাত্মক কোশ্চেন চলে আসে ইউপিএসসি তে। মারাত্মক কোশ্চেনটা কি? মারাত্মক কোশ্চেন এটাই যে বিধান পরিষদ তৈরি করতে গেলে কোন একটা রাজ্যের মিনিমাম অ্যাসেম্বলি স্ট্রেংথ কত হতে হবে? বিধান 120। পরিষদ তৈরি করতে গেলে কোন একটা রাজ্যের মিনিমাম অ্যাসেম্বলি স্ট্রেংথ, অর্থাৎ বিধান 120। 120, ঠিক আছে, বোঝা গেল? তাহলে 120টা যার অ্যাসেম্বলি স্ট্রেংথ নেই, সে কিন্তু বিধান পরিষদ তৈরি করতে পারবে না, বোঝা গেল? কারণ তাকে কি করতে হবে? ম্যাক্সিমাম স্ট্রেংথ 1/3, তাই তো? বোঝা গেল? তাহলে ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম স্ট্রেংথ 40, তাহলে 120-র নিচে হলে
40 মানে ম্যাক্সিমামও যাবে না, মিনিমামে ওটা ক্রাইটেরিয়াটা ম্যাচ করবে না, তাহলে 120 নিচে হলে কিন্তু সে পারছে না। আচ্ছা, টেনিওর আমরা বিধানসভাতে কি দেখেছিলাম? আমরা বিধানসভাতে দেখেছিলাম 5 বছর, মানে বিধানসভা এমএলএ যারা থাকবে, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তাদের মেয়াদ 5 বছর। কিন্তু এখানে দেখো এমএলসি যারা থাকবে, অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল, এমএলসি, পশ্চিমবঙ্গে কেবলমাত্র আমরা এমএলএ দেখতে পাই, তার কারণ এখানে কাউন্সিলটা নেই, তাই এমএলএ দেখতে পাই। মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি দেখতে পাই, যেহেতু কাউন্সিল নেই তাই মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল আমরা পশ্চিমবঙ্গের জন্য দেখতে পাই না। বোঝা গেল? এই 6টা রাজ্যে গেলে আমরা কি এমএলসি দেখতে পাবো। বোঝা গেল? এই এমএলসি দের টেনিওর কত? 6 বছর করে। 6 বছর করে টেনিওর হলে কি হবে? আগে যেমন বলেছিলাম যে 5 বছর পরে পুরো বিধানসভা ভেঙে যায়, নতুন করে ভোটাভুটি হয়ে আবার 294 জন বা আবার যত স্ট্রেন্থ আছে সবাই আলাদা করে আবার ভোটে জিতে আসে। এখানে ব্যাপারটা এমন না, এখানে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর 1/3 করে মেম্বার কি হয়, রিটায়ার করে, আবার নতুন 1/3 মেম্বার ইলেক্টেড হয়। মানে ব্যাপারটা এমন, ব্যাপারটা এইরকম যে কোনো একটা বিধানসভায়, যদি কোনো একটা বিধান পরিষদে যদি টোটাল স্ট্রেংথ হয়ে থাকে 60 জন, 60, তাহলে কি হবে? দেখা গেল এটা 60 স্ট্রেংথ। তো 2020-তে 2020-তে কি হলো, 2020 সালে কি হলো, 20 জন চলে গেল, 20 জন, এই 1/3 মানে 20 জন চলে গেল পুরনো, তারপরে আবার 20 জনকে ফের নিয়ে আসা হলো ইলেকশনের মারফতে, ইনডাইরেক্ট ইলেকশনের মারফতে। আবার কখন? 2022-এ। ঠিক আছে, 22-এ আবার কি হবে? আবার 20 জন চলে যাবে, 1/3, আবার 20 জন চলে যাবে। 20 জন মানে বাকি যে 40 জন আছে তাদের মধ্যে থেকে আবার 20 জন চলে যাবে। 20 জন চলে গেলে কি হবে? আবার ফের নতুন 20 জনকে আনা হবে। আবার 24-এ কি হবে? 24-এ কি হবে? আবার 20 জন চলে যাবে, আবার নতুন 20 জনকে আনা হবে। আবার সেই 26-এ গিয়ে কি হবে? 26-এ কোন 20 জন আবার চলে যাবে? এই 20-তে যে নতুন 20 জন এসেছিল সেই 20 জনের মেয়াদ দেখো 26-এ গিয়ে শেষ হয়ে যাবে, তাই না? তো তখন কি হবে? ওই 20 জন ওদের মেয়াদ, ওদের টেনিয়ার কমপ্লিট হয়ে যাবে, তারপরে আবার নতুন করে ভোটে জিতলে তবে তারা আসতে পারবে। বোঝা গেল? আচ্ছা, এই 22-এ যারা যে 20 জন নতুন ছিল তাদের আবার মেয়াদ শেষ হয়ে যাবে 28-এ গিয়ে। ঠিক আছে, 6 বছর পরে 28-এ গিয়ে, তখন সেই জায়গায় সেই 20 জনকে আবার নতুন করে ভোটাভুটির মাধ্যমে বা নতুন 20 জনকে আবার আনতে হবে। 24-এরটা যারা, যে 24-এ যে 20 জন এন্ট্রি কোড নিয়েছিল তাদের আবার মেয়াদ শেষ হয়ে যাবে 30-এ গিয়ে। তো এইভাবে চেন ওয়াইজ ব্যাপারটা চলতে থাকে, 1/3 করে আফটার এভরি 2 ইয়ার্স এইভাবে বিধান পরিষদের ইলেকশন হয়। এবারে বলে রাখি, বিধান পরিষদের যে মোড অফ ইলেকশন, এই মোড অফ ইলেকশন কিন্তু ইনডাইরেক্ট। আমরা বিধানসভাতে কি দেখেছি? আমরা বিধানসভাতে দেখেছি ডাইরেক্ট ইলেকশন, অর্থাৎ 2021 সালে যে বিধানসভা ভোট হবে সেখানে আমরা চলে যাব নাচতে নাচতে ভোট দিতে। ঠিক আছে, তার ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু হয়ে গেছে। তোমাদের কাছাকাছি যে ভোটার লিস্ট সংশোধনের বা যেখানে তোমাদের যেখানে ভোট দিতে যাও, যে কেন্দ্রগুলোতে, যে স্কুলগুলোতে, সেখানে কিন্তু 15ই ডিসেম্বর পর্যন্ত এর কাজ চলবে। ঠিক আছে, তো 2021-এ ভোট বলেই ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু হয়ে গেছে। যারা মারা গেছেন তাদের নাম বাদ যাবে, যারা এখানে থাকে না তাদের নাম বাদ যাবে, যারা ফেরার হয়ে গেছে কোর্টে বা পুলিশের খাতায় তাদের নাম বাদ চলে যাবে, বা যারা নতুন করে 18 বছর বয়স হয়েছে তাদের নাম বাদ চলে যাবে। ঠিক আছে, বা যাদের নামের বানান ভুলভাল আছে নামগুলো এই সময় সংশোধন করে নিতে পারো, অথবা যাদের নামের বানান ঠিক, যাদের নাম ঠিক আছে কিন্তু বাবার নাম, স্বামীর নাম এইসব ভুল আছে, এই সময় সংশোধন করে নিতে পারো। আচ্ছা, যাই হোক, আমি নির্বাচন কমিশনের হয়ে অ্যাড করছি না, কিন্তু কেন এটা চলছে? এটা চলছে এই জন্যই যে 2021 সালে আবার আমাদের একটা বিধানসভার ভোট আছে, যে ডাইরেক্ট ইলেকশনের কথা বললাম, সেই ডাইরেক্ট ইলেকশনে আমরা কি করব? ভোটার আই কার্ডটা হাতে করে নেব, নিয়ে নাচতে নাচতে ভোট দিতে যাব, তাই তো? আর এই বিধান পরিষদের ক্ষেত্রে কি হবে? বিধান পরিষদের ক্ষেত্রে কিন্তু ইনডাইরেক্ট ইলেকশন, অর্থাৎ আমরা কিন্তু ভোটার কার্ড হাতে নিয়ে নাচতে নাচতে ভোট দিতে যেতে পারবো না। বোঝা গেল? তাহলে ইনডাইরেক্ট ইলেকশন অর্থাৎ কারা কারা এই ইলেকশনে অংশগ্রহণ করবে সেটা আমরা পরবর্তী স্লাইডে জানছি। কারা এদেরকে ভোটে জেতাবে, কারা ইলেকশনে অংশগ্রহণ করবে, সেটা এবার আমরা দেখব। স্যার, ইলেকশনের সময় ছাড়া কি নতুন ভোটার নাম সংযোজন করা যায় না? হ্যাঁ, নতুন ভোটার নাম প্রত্যেক বছরই সংযোজন করা, মানে প্রত্যেক বছরই হয়, ইলেকশনের সময় ছাড়া তো এমন ব্যাপার না, তবে ইলেকশনের সময় একটু ভালো করে হয় আর কি।
আচ্ছা। ঠিক আছে, প্রত্যেক হ্যাঁ। বছরই হয়। এখন তো অনলাইন প্রসেস চলে এসছে, তবে হুম। সেভাবে হয় না, প্রত্যেক বছরই নতুন নাম তোলা হয় এবং সেই নতুন নাম দেখা গেল যে তুমি এখন যদি নতুন নাম ভোটের তালিকায় তোমার নাম তুলতে চাও, তাহলে তোমার ভোটার কার্ড টার্ড হয়ে সব ছবি টবি দিয়ে দিতে হবে, একটা ফর্ম আছে, ফর্ম ফিল আপ করতে হবে। সেখানে সেখানে আগে কি করতো, ওরা আধার কার্ডের মতো ওরা নিজেরা ছবি তুলতো, আধার কার্ড যখন শুরু হয়েছিল সেই রকম। তো এখানে কি হয়, এখানে ছবি তুমি যে ছবিটা দিয়ে দেবে সেই ছবিটাই আসে এখন ভোটার আইডি কার্ডে। তো সেই ছবিটা দিয়ে চলে আসবে, কবে তোমার হাতে দেওয়া হবে ভোটার কার্ডটি, ভোটার কার্ডটি দেওয়া হবে 25শে জানুয়ারি, 25 জানুয়ারি, ওটা ন্যাশনাল ভোটার্স ডে, ওই দিন তোমার বাড়িতে লোক এসে হাতে ভোটার কার্ডটি দিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এখানে সিস্টেম, প্রত্যেক বছরই হয়। ঠিক আছে, এবং সেটা খবর রাখতে হয় যে কোনটা কোন বছর কোন সময় কাজগুলো হচ্ছে, বোঝা গেল। এবং যখন ভোট থাকে, এই ভোটের ব্যাপার যখন 19-এর কি হয়েছিল, বেশ ভালো করে হয়েছিল বড় সড়ো করে, আবার 21-এ একটা বড় সড়ো করে ভালো করে হবে। ঠিক আছে, যখন ভোট থাকে তখন ভালো করে হয়, ভোট না থাকলে শুধু শুধু কেন হবে। এবারে দেখো ভারতবর্ষে যদি দেখো, তাহলে কিন্তু 5 বছরে 4টে ভোট তো হয়ই। আহ, এই যে 19-এ গেল লোকসভা, 20-তে হচ্ছে, তার আগে গেল 17-তে পঞ্চায়েত, তারপরে গেল 19-এ লোকসভা, তারপরে এলো তোমার 20-তে মিউনিসিপ্যালিটি ছিল, তারপরে 21-এ আসবে বিধানসভা। ঠিক আছে, আবার 22-এ ফের পঞ্চায়েত ভোট হবে। তো সুতরাং ভোট তো প্রত্যেক বছরই হয়, চাপের কিছু নেই, প্রত্যেক বছরই এই ভোটের আগে ঠিক ভোটার তালিকা সংশোধন হয়। আচ্ছা, তো এটার কি, এটা বলছে ইটস পজিশন ইজ সিমিলার টু রাজ্যসভা, যেটা আগেই বলেছি। মিনিমাম এজ হতে হবে 30 ইয়ার্স, বিধান পরিষদের মেম্বার হতে গেলে 30 ইয়ার্স, নো আপার এজ লিমিট, আপার এজ কোনো লিমিট নেই। আচ্ছা, বিধানসভার কিন্তু মিনিমাম এজ হতে হবে 25 বছর। ঠিক আছে, বিধানসভার মিনিমাম এজ হতে হবে 25 ইয়ার্স, এটারও কোনো আপার লিমিট নেই। আচ্ছা, এর যে সেশন আছে, বিধান পরিষদের যে সেশন, সেটাকে যারা যে সভাপতিত্ব করে তাকে আমরা চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যান বলি। আমরা বিধানসভার যে সভাপতি তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি স্পিকার বা ডেপুটি স্পিকার। স্পিকার বা স্পিকার না থাকলে স্পিকারের পরিবর্তে আরেকজন থাকেন ডেপুটি স্পিকার। কিন্তু বিধান পরিষদের ক্ষেত্রে আমরা কি বলি, চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যান, ঠিক একেবারে রাজ্যসভার মতোই। যেমন লোকসভার সভাপতিকে কি বলি, স্পিকার, আর রাজ্যসভা সভাপতিকে আমরা কি বলি, চেয়ারম্যান। ঠিক এটা রাজ্যসভার মতোই বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, দ্য চেয়ারম্যান অফ লেজিসলেটিভ কাউন্সিল শুড নট বি কনসিডার অ্যাজ ডেপুটি গভর্নর। এখানে একটু গুলিয়ে ফেলে, এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়, বা বেশ কয়েকবার বেশ কিছু ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল। ঠিক আছে, মানে আমরা কি দেখি ব্যাপারটা এইরকম ভাবে স্টুডেন্টরা বুঝে যায় যে বলতে হয় না, নিজে থেকে রিয়েলাইজ করে নেয়। তাই জন্য একটু এখানে ক্লারিফিকেশন করে দিচ্ছি, যে আমরা এরকম দেখি যে রাজ্যসভার যিনি চেয়ারম্যান, তিনি তো আমাদের ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের মনে হতে পারে যেসব রাজ্যে বিধান পরিষদ আছে, সেই বিধান পরিষদের যে চেয়ারম্যান থাকবেন সে হয়তো আমাদের ডেপুটি গভর্নরের মতো তার পাওয়ার, বা ডেপুটি গভর্নর তাকেই বলবো, এমন ব্যাপারটি কিন্তু নয়। সে কেবলমাত্র বিধানসভার চেয়ারম্যানই থাকবে। বোঝা গেল? এটা জাস্ট তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেওয়া হলো, কারণ অনেক স্টুডেন্ট দেখেছি নিজের মতো করে ব্যাপারটা বুঝে নেয়। আচ্ছা, অর্ণব স্যার লেফট করে গেছে, পরে আসছে। স্যার বিধানসভার চেয়ারম্যান কি মানে বিধান পরিষদের যিনি চেয়ারম্যান? বিধান পরিষদের চেয়ারম্যান হ্যাঁ, বিধান পরিষদের চেয়ারম্যান উনি কি বিধান পরিষদের একজন মেম্বার হবেন, তাই তো? একজন মেম্বার, অবশ্যই একজন মেম্বার। কিন্তু ঠিক রাজ্যসভায় তো আছে, সেই ব্যাপারটা থাকে না। না রাজ্যসভায় সেই ব্যাপারটা থাকে না। রাজ্যসভায় কি হয়, আমাদের রাজ্যসভায় ভাইস প্রেসিডেন্টের জন্য বা উপরাষ্ট্রপতির জন্য আলাদা করে ভোট হয়। সেই ভোটাভুটিতে হুম। যে জেতে সে উপরাষ্ট্রপতি হয়, এবং সেই উপরাষ্ট্রপতি তার পদাধিকার বলে কি হয়, সেই সেখানে ওই আমাদের আপার হাউসের সভাপতিত্ব করেন। ঠিক আছে, এই ব্যাপারটা আমাদের নেওয়া হয়েছে পুরোপুরি উপরাষ্ট্রপতি, এবং এই যে উপরাষ্ট্রপতি আপার হাউসে সভাপতিত্ব করবে, এটা পুরোপুরি ইউএসএ থেকে নেওয়া হয়েছে। বোঝা গেল? এই যে কমলা হ্যারিস হয়েছে এখন উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি হ্যাঁ বলো। উপরাষ্ট্রপতি নির্বাচন ওই মানে ওই রাজ্যসভাতেই হবে? উপরাষ্ট্রপতি নির্বাচন রাজ্যসভা এবং লোকসভা দুটো মিলেই হয়। ঠিক আছে, এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য রাষ্ট্রপতির মতো নমিনেশন ফাইল করতে হয়। আচ্ছা, ঠিক আছে, বোঝা মানে গেল? তাকে রাজ্যসভার মেম্বার না হলেও হবে? আর না না হলেও হবে, মানে রাজ্যসভার মেম্বার হওয়ার মতো তার কোয়ালিটি থাকতে হবে, এটা বলা হয়েছে। কিন্তু সে ওই সময় রাজ্যসভার মেম্বার হতে হবে এমন কোনো ব্যাপার না। আচ্ছা। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা,
তো আমাদের ওই গান্ধী এইবারেই আমাদের উপরাষ্ট্রপতির ভোটে দাঁড়িয়েছিল বিরোধী পক্ষ থেকে। কি গান্ধী? গোপাল কৃষ্ণ গান্ধী। উনি কি রাজ্যসভার মেম্বার তো নয়, তাহলে তো নমিনেশন ফাইল করে দাঁড়িয়েছিল, জিতে গেলে হয়ে যেত, তাই তো? হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ, পেরেছি। আচ্ছা। তো আচ্ছা, এই যে ইনডাইরেক্ট ভোটের মাধ্যমে আমরা লেজিসলেটিভ কাউন্সিলটাকে ঠিক করি, এই ইনডাইরেক্ট ভোট গুলো কোথায় থেকে কারা কারা ভোট দেয়? আমরা তো ভোট দিই না, ভোট বুঝে গেলাম, আমাদের ভোট নেই ভাই। আমাদের ওই 5 বছরে 3 বার সেলফি তুলতে পারি আমরা, মানে আঙুলে কালি দিয়ে। মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত ভোটের সময় একবার, লোকসভা আর বিধানসভা, ব্যাস। তাহলে এগুলো কারা দেয়? ঠিক আছে, এটা হচ্ছে কি হয়, তো কিছু পার্টলি সিলেক্ট করা হয়। দেখা গেল যে কোনো একটা জায়গায় যদি আমার মানে 60 জন, ধরে নি, একটা রাউন্ড ফিগার ধরি যাতে হিসেব করতে সুবিধা হয়, 60 জন দেখা যাচ্ছে আমার লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার বা বিধান পরিষদের সদস্য। ঠিক আছে, তাহলে কি হবে, 1/3 মেম্বার্স আর ইলেক্টেড ফ্রম লোকাল বডি। ঠিক আছে, লোকাল বডি মানে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি। তাহলে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি গুলো থেকে 1/3 মেম্বার অর্থাৎ 20 জন মেম্বারকে আমরা কোথায় পাঠাবো? লেজিসলেটিভ কাউন্সিল পাঠাবো। তাহলে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির লোকরা এরা মিলে ঠিক করবে কোন 20 জনকে আমরা লেজিসলেটিভ কাউন্সিলে পাঠাবো। ঠিক আছে, তারা নমিনেট করবে এবং সারা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির, মানে ওই রাজ্যে, পশ্চিমবঙ্গে নেই, সেই রাজ্যের পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির যারা মেম্বার আছে, ঠিক আছে, তারা কি করবে, তারা মেম্বার মানে যারা ভোটে জেতা মেম্বার, মানে মেম্বার মানে আমি বলতে চাইছি কাউন্সিলর বা পঞ্চায়েতের মেম্বার এইরকম, প্রধান এইরকম, তারা কি করবে, তারা নিজেদের মধ্যে তাদের ভোটাভুটিতে 20 জনকে সিলেক্ট করে পাঠানো হবে কোথায়? ইলেক্ট করে পাঠানো হবে আমাদের লেজিসলেটিভ কাউন্সিলে। ঠিক আছে, আর 1/3 মেম্বার আর ইলেক্টেড বাই এমএলএ। আর বাকি 20 জন কি হবে? এই 20 জনকে কে ইলেক্ট করবে? এই 20 জন একেবারে আমাদের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যারা আছে, ঠিক আছে, তাদের মধ্যে থেকে 20 জন নয়, কিন্তু আবার 20 জনকে ভোটাভুটির জন্য দাঁড় করানো হবে। কিন্তু এই 20 জন জিতবে, দেখা গেল এটার জন্য কংগ্রেস থেকে 20 জন, সিপিএম থেকে 20 জন, টিএমসি থেকে 20 জন, বিজেপি থেকে 20 জন এখন নমিনেশন করা হয়েছে। তো সেখানে কি হবে, এই এখন 294 জন আমাদের যে এমএলএ আছে পশ্চিমবঙ্গের, এই 294 জন এমএলএ প্রত্যেকে ভোট দেবে। তাহলে এখন বর্তমানে যেহেতু এমএলএ বেশি কাদের আছে, টিএমসি সরকার, টিএমসি রয়েছে, তো টিএমসি এমএলএ বেশি আছে, মানে 20 জনের মধ্যে আমরা ধরে নিতেই পারি 15খানা সিট এখানে কিন্তু টিএমসি পেয়ে যাবে। তাহলে এই 20 জন কারা, এই 20 জন কারা হবে, তারা সেগুলো কিন্তু ঠিক করবে টিএমসি থেকে, কাদেরকে টিএমসি এই 20 জনের টিকিট দেবে, বা সিপিএম যে কাদেরকে এই 20 জনের টিকিট কাদেরকে দেবে সেটা ঠিক করবে সিপিএম থেকে। বোঝা যাচ্ছে? তাহলে এদের মধ্যে ভোটাভুটি করে, মানে এমএলএরা ভোট দিয়ে 20 জনকে পাঠাবে, মানে যদি 60 টোটাল ফিগার হয় তাই বলছি 20 জন, মানে টোটাল মেম্বারের 1/3। বোঝা গেল? 1/6 মেম্বার আর নমিনেটেড বাই দ্য গভর্নর। 1/6 গভর্নর নমিনেট করে পাঠাবে। এখানে ভোটাভুটির কোনো সিন নেই। গভর্নর মনে করবে যে এটা আপার হাউস, এখানে কিছু শিক্ষিত যোগ্য ব্যক্তি পশ্চিমবঙ্গে, তাদের ওখানে থাকা উচিত, গভর্নর দুমদুম করে তাদেরকে নমিনেট করে ওখানে পাঠিয়ে দেবে। এবার এখানে গভর্নর একটু পক্ষপাতিত্ব করতে পারে কি? না, পারে না। তার কারণ হচ্ছে এখানে গভর্নর সবসময় কার কথা শুনে চলবে? গভর্নরের মুখ্য পরামর্শদাতা হচ্ছে মুখ্যমন্ত্রী। ঠিক আছে, সেক্ষেত্রে কি হয়, রাজ্য সরকারের পছন্দের যেসব ব্যক্তি, তাদেরকেই ওখানে দেখা যায় এই 10 জন পেয়ে যায়, ওখানে চলে যায়, বাস্তবে যেটা হয় আর কি। ঠিক আছে, তাহলে এই 60 জন হলে যদি 1/6 আমি ধরি, তাহলে 10 জন, তাই তো? 10 জন কি হবে, যদি 60টা যদি স্ট্রেন্থ আমি ধরে নিই, সেক্ষেত্রে 10 জন বলছি। তাহলে 1/6 মেম্বার কি করবে, নমিনেট কে করবে? গভর্নর। গভর্নর ওখানে নমিনেট করে পাঠাবে। আচ্ছা, কিন্তু স্যার, সরকারের সাথে যদি সম্পর্ক ভালো না হয় তাহলে না, গভর্নর বর্তমান ইচ্ছে মতো সরকারের সাথে গভর্নরের যে সম্পর্ক সেরকম না হলেও কিছু করার নেই, গভর্নরকে তো সরকারের কথা অনুযায়ী চলতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, বোঝা গেল? মানে অপমানিত বোধ করলেও কিছু করার নেই। মানে ওইসব কথা বললেই আবার এক্ষুনি কালকের মতো হয়ে যাবে। ঠিক স্যার। আচ্ছা, তো 112 মেম্বার্স আর ইলেক্টেড বাই কলেজ অর ইউনিভার্সিটির 18+ স্টুডেন্টস যারা আছে। ঠিক আছে, এই 112 মেম্বার, মানে এবার এই বাকি থাকছে 5 জন, মানে বাকি থাকছে 10 জন। তাহলে 112 যদি দেখো, 60 এর 112 মানে 5 জন, তাই তো? তাহলে এই 5 জন মেম্বারকে কারা ভোট দিয়ে পাঠাবে? কলেজ এবং ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে তারা সব ভোটাভুটি করে 5 জনকে সিলেক্ট করে পাঠাবে কোথায়? লেজিসলেটিভ কাউন্সিলে। ঠিক আছে, মানে 60 এর এগেনস্টে 5 জন বলছি, টোটালের 112। আবার
বাকি 1/12 যেটা পড়ে আছে সেখানে ভোটাভুটি করে কারা পাঠাবে, পাঠাবে যে বিভিন্ন টিচাররা, সেটা প্রাইমারি স্কুলের টিচার, হাই স্কুলের টিচার, কলেজের টিচার, ইউনিভার্সিটি টিচার, স্টেটের যে কলেজ বা ইউনিভার্সিটি আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, তাদের যে টিচার, সেই টিচারগুলো তাদের ভোটাভুটির মাধ্যমে কি হবে, তাদের সেখান থেকে চলে যাবে কোথায়, আর চলে যাবে লেজিসলেটিভ কাউন্সিলে। এবার এই প্রসেসগুলোর জন্য দেখবে যে ভোট প্রক্রিয়াগুলো থেকে গেছে। এই যে কলেজে ইউনিয়ন করা হয়, কলেজে ইউনিয়ন করা হয়, কলেজে ভোটাভুটি হয়, জিএস নির্বাচনে নির্বাচন প্রক্রিয়া কিন্তু আমাদের লেজিসলেটিভ কাউন্সিল উঠে গেছে, কলেজের নির্বাচন প্রক্রিয়াটা কিন্তু থেকে গেছে। এই নিয়ে মাঝে মাঝে কথা হয় যে কলেজে কি রাজনীতি দরকার আছে আর? হ্যাঁ, কলেজের রাজনীতি তো ভারতবর্ষের সংবিধান দিয়েই দরকার আছে, ঠিক আছে। তো 18+ স্টুডেন্ট, তাদের তো রাজনীতি করার অধিকার ভারতীয় সংবিধান দিয়ে রেখেছে। কিন্তু আমাদের যেহেতু পশ্চিমবঙ্গে লেজিসলেটিভ কাউন্সিল নেই, তাই কলেজ স্টুডেন্টদের সত্যি রাজনীতি করার না দরকার না, মানে নাও হতে পারে। কারণ কোনো কলেজ যদি মনে করে তার সেই রাজনৈতিক সেই ঝান্ডাগুলোকে রাখবে না ওখানে, মানে ওই জিএস নির্বাচন বা এটসেট্রা গুলো করবে না, তাহলে খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না, স্কুলের মতো করে চলবে। কিন্তু রাজনীতি তো একজন 18 বছরের বেশি হয়ে গেলে সে নিজের মতো করে করতেই পারে, সেটা কলেজ ক্যাম্পাসের ভিতরে হোক বাইরে হোক, ঠিক আছে, সেটা আটকানো যেতে পারে না। কিন্তু কলেজ ডাইরেক্ট রাজনীতির মধ্যে যোগাযোগ রাখতে পারে কি পারে না, সেই জায়গাটা নিয়ে দেখবে এখন অনেক জায়গায় ডিবেট হয়, অনেক অনেক রকম কথা বলে থাকে, কিন্তু এই সিস্টেমটা আমাদের থেকে গেছে। এই জন্য এখানে দেখবে যে এই আমাদের পরবর্তীতে যেটা আমরা দেখছি যে 1/12 মেম্বার ইলেক্ট করা হয়, বিভিন্ন স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি টিচাররা এদেরকে ভোট দিয়ে সেখানে পাঠায়। এগুলো দেখে এই জন্য দেখবে স্কুলেও একটা ভোটাভুটির সিস্টেম আছে এখনো, সেটা থেকে গেছে। স্কুল বোর্ড নির্বাচন করা, বিভিন্ন তৃণমূলের শিক্ষা সেল, বিজেপির শিক্ষা দপ্তর, এরকম সব রয়ে গেছে আর কি, বোঝা গেল। তো এই প্রসেস গুলো এরকম থেকে গেছে। তো বিধান পরিষদ এবং বিধানসভা নিয়ে যেটুকু জানা সেটা এইটুকুই, এর বেশি কিছু জানতে হবে না। আর এর বেশি অনেক কিছু আছে যে তা নয়, ঠিক আছে। তো এটুকুই। এবার তোমরা শুধু মনে রাখবে যে লেজিসলেটিভ কাউন্সিলের যে ইলেকশন প্রসেস, এটা একটু ভালো করে মাথায় রেখে দিও যে কত কত মেম্বার্স কোথায় আমার লাগছে। 1/3 মেম্বার আমার যাবে লোকাল বডি, লোকেরা ভোট দিয়ে পাঠাবে, অর্থাৎ লোকাল বডি মানে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির মেম্বাররা ভোট দিয়ে পাঠাবে। 1/3 মেম্বার তাদেরকে ভোট দেবে এমএলএ রা, মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা মেম্বার আছে তাদের মধ্যে ভোটাভুটি হয়ে 1/3 মেম্বার যাবে বিধান পরিষদে। আচ্ছা, 1/6 মেম্বার গভর্নর নমিনেট করবে নিজের মতো করে গণ্যমান্য ব্যক্তিদেরকে। আচ্ছা, 1/12 মেম্বার এদেরকে এদেরকে মানে কলেজ বা ইউনিভার্সিটির যারা 18+ স্টুডেন্ট, প্রাপ্তবয়স্ক যেসব ছাত্র আছে, তারা ভোট দিয়ে এদেরকে পাঠাবে, ঠিক আছে। আর বাকি 1/12 মেম্বার প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির যেসব টিচার্স আছে তাদের মধ্যে, তারা ভোট দিয়ে এই তাদের পাঁচজন না, মানে তাদের 1/12 প্রতিনিধি লেজিসলেটিভ কাউন্সিলে তারা পাঠাবে। তাহলে এই জায়গাটা আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। বাকি সবই তো ডেটা, একটু মাথায় রাখলে অল্প পড়লেও চলে যাবে, চাপ কিছু নেই। তাহলে আশা করছি এই স্টেট লেজিসলেচারের এই ব্যাপারটা, ছোট্ট প্রসেসটা কালকে যেটুকু ক্লাস করেছে এবং আজকে যেটুকু হয়েছে সেটুকুতে বুঝতে পেরে। তাই অভিজিৎ হাসছে কেন? অভিজিৎ কি হলো এত হাসি? আচ্ছা, তো যদি কেউ বুঝতে না পারো, কোনো জায়গায় যদি অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে বলতে পারো। স্যার বলছি, আগের দিন ওই যে ওটা কি বলেছিলেন, ওই লেজিসলেচারে কোনো বিল 4 মান্থের জন্য ওটা ডিলে করতে পারে, ওটা একবার একটু বলবেন? আচ্ছা, তো কি বলেছিলাম যে আমাদের পার্লামেন্টের ক্ষেত্রে দেখি যে লোকসভা থেকে যদি কোনো বিল পাস হয়ে রাজ্যসভাতে যায়, তাহলে রাজ্যসভা ম্যাক্সিমাম ওটা নিজের কাছে কতদিন রাখতে পারে? 14 দিন, ঠিক আছে। 14 দিনের মধ্যে রাজ্যসভাকে ভোটাভুটির মাধ্যমে জানাতে হয় যে সেই বিলের পক্ষে না বিপক্ষে। যদি 14 দিনের মধ্যে জানাতে না পারে তাহলে 15তম দিনে বিলটা পাস হয়ে গেছে বলে ধরে নেওয়া হয়, ঠিক আছে। কিন্তু বিধান পরিষদ, বলেছিলাম যে লেজিসলেটিভ প্রসিডিওর সেম, বিধান পরিষদেরও ঠিক সেরকম ব্যাপার। বিধানসভা যেটা আছে, ঠিক আছে, বিধানসভা থেকে যদি কোনো বিল পাস হয়ে বিধান পরিষদে চলে যায়, তাহলে সেই বিধান পরিষদ কি হয়, এই বিলটাকে নিজের কাছে রাখার ক্ষমতা বা নিজের কাছে আলোচনা বা ভোটাভুটির জন্য সময় পায় ম্যাক্সিমাম 4 মাস, 4 মান্থ বা 120 দিন, ঠিক আছে। আচ্ছা, একটু হোল্ড করো, ফোন এসছে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার।
আর সুদীপ্ত কিছু বলছিলে? না স্যার বলুন। আচ্ছা আচ্ছা, তো আমরা এখন প্রেসিডেন্ট শুরু করব, ঠিক আছে? যে প্রেসিডেন্টের যে কোশ্চেন্স গুলো দিয়েছিলাম সেগুলো কি তোমরা পেয়ে গেছো? হ্যাঁ স্যার আমরা পেয়ে গেছি। আচ্ছা, না স্যার, আমরা তো পাইনি। অর্ণব স্যারের কাছে আছে, বোধহয় দু একজন মিস হয়ে যেতে পারে, পেয়ে যাবে, চাপ নেই। ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি আমরা গভর্নরটা পড়েছি, স্টেট লেজিসলেচারটা পড়েছি, আমরা শুরু করব প্রেসিডেন্ট, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রেসিডেন্ট। আর্টিকেল 52 তে রয়েছে প্রেসিডেন্ট। এগুলো তো মুখস্থ করতেই হয় আমাদেরকে, মনে রেখো এগুলো আর্টিকেল 52 তে রয়েছে, পার্ট 5 এ রয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু এই যে আর্টিকেল গুলো, পার্ট গুলো যেগুলো আমি বলি প্রত্যেকটা জায়গায় ইম্পর্টেন্ট আর্টিকেল পার্ট গুলো লিখেও দিই, এগুলো কিন্তু প্রিলির জন্য সত্যিই খুব ইম্পর্টেন্ট। এছাড়াও প্রিলির জন্য আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট আর্টিকেলের লিস্ট দিয়েছিলাম, বেশ কিছু স্টুডেন্টকে দিয়েছিলাম। তোমাদেরকে সর্বোপরি দেয়া হয়েছিল কি জানি না, মানে সকলের জন্য দেয়া হয়েছিল কি বলতে পারবো না। স্যার ওটা অনেক মাস আগে দেওয়া হয়েছিল, নতুনরা হয়তো তাই জন্য পায়নি। হ্যাঁ অনেক হতে মাস পারে। হয়ে গেছে, ওটা মানে হ্যাঁ শুরুর অনেক দিকে, মাস। লকডাউনের শুরুর দিকে পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, একেবারে ওটাই ওটাই চলবে, ঠিক আছে? নতুন করে তো কিছু নেই, ওটাই চলবে, ঠিক আছে? ওগুলোই ইম্পর্টেন্ট আর্টিকেল ফ্রির জন্য। তো ওগুলো যদি নিজেদের মধ্যে একটু এক্সচেঞ্জ করে নিও, নিজেদের তো যদি না পাও কেউ আমাকে মেসেজ করো বা অর্ণব স্যারকে মেসেজ করো, হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, চাপ নেই। আচ্ছা, তো প্রেসিডেন্টকে আমরা একটা দারুণ নামে ডাকি, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল রাবার স্ট্যাম্প, ঠিক আছে? কনস্টিটিউশনাল রাবার স্ট্যাম্প। কেন এই কথাটা বলি? এই কথাটা বলা হয় এই জন্যই যে প্রেসিডেন্টের কিন্তু অন্য কোনো কাজ নেই, ওর কাজ শুধু সই করে স্ট্যাম্প মারা, ঠিক আছে? ওকে, প্রেসিডেন্ট হচ্ছে আমাদের দেশের হাইয়েস্ট ইউনিট, হেড অফ স্টেট, কিন্তু ভদ্রলোককে কেউ পাত্তা দেয় না, তাই না? আর প্রচুর সম্মান, প্রচুর টাকা পয়সা, ঠিক আছে? সব থেকে উপরের পোস্ট, কিন্তু ভদ্রলোককে কেউ পাত্তা দেয় না। তো যার জন্য এটাকে বলা হয় যে রাবার স্ট্যাম্প। রাবার স্ট্যাম্প অর্থাৎ যে এনার কাজ হচ্ছে ওই স্ট্যাম্পটা মেরে সইটা করবে আর কি, পার্লামেন্ট যেটা বললো স্ট্যাম্প মেরে সই করলো, পার্লামেন্ট থেকে যেটা পাস হলো, প্রধানমন্ত্রী যেটা বললো সেটাকে স্ট্যাম্প মেরে সই করলো, এইরকম ব্যাপার আর কি। তো সেই জন্য এটাকে কনস্টিটিউশনাল রাবার স্ট্যাম্প বলা হয়। তো প্রেসিডেন্ট হতে গেলে কি কি কোয়ালিফিকেশন লাগবে? তোমরা যদি এখন প্রেসিডেন্ট হতে চাও, তোমাদের মধ্যে কেউ হতে পারবে বলে মনে হয় না আমার এই মুহূর্তে, কারণ ক্রাইটেরিয়া গুলো একটু দেখা যাক। ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এটা তো আমরা প্রত্যেকেই আছি, চাপ নেই। আচ্ছা, বয়স হতে হবে 35 বছর বা তার উপরে, তো সেই জন্যই হতে পারবে না, অন্য কোনো চাপ নেই। তাহলে প্রেসিডেন্ট হতে গেলে আমাদের কোয়ালিফিকেশন কি লাগছে? 35 ইয়ার্স বা তার উপরে বয়স হতে হবে। আর কি হতে হবে? ভারতীয় হতে হবে আমাদেরকে, তাহলেই আমরা প্রেসিডেন্ট হতে পারবো, ঠিক আছে? তাহলে অসুবিধা কিছু নেই। আচ্ছা, এই কোয়ালিফিকেশন দেখার পরে অনেকের মনে অফলাইন থাকলে এতক্ষণ অনেকের দুমদুম করে চেঁচিয়ে চলে কি স্যার, ভারতবর্ষের প্রেসিডেন্ট এরকম কোয়ালিফিকেশন, এটা মানা যায় না, একটা গ্রুপ ডি চাকরি পেতে গেলে এত লেখাপড়া করতে হয়, এটসেট্রা এটসেট্রা। এরকম যদি কারোর মনে প্রশ্ন থাকে আমাকে এই মুহূর্তে করে ফেলতে পারো, ঠিক আছে? মনের কোনো রকম কোশ্চেন রাখবে না, হালকা হয়ে যাও। আচ্ছা হ্যাঁ আচ্ছা স্যার, মানে এরকম মানে কোয়েশ্চেন আছে। ভাই, আচ্ছা, কার আছে? স্যার আমার আমার মনে হয় আছে। সবারই আছে। আচ্ছা, কি মানে ব্যাপারটা কি একটু গুছিয়ে বলো, বলে দিচ্ছি। স্যার বলছি মানে আর কোনো 35 ইয়ার কোয়ালিফিকেশন লাগবে না? না, আর কোনো লোয়ার লিমিটটা কেন কোয়ালিফিকেশন। আর রেখেছে? আর এজ লিমিটটাও তো স্যার, মানে যে এজ লিমিটটা রেখেছে, আদৌ এই বয়সে কাউকে প্রেসিডেন্ট কখনো করা হয়েছে?
না, করা হয়নি, ওটা একটা মিনিমাম তো রাখতে হয়, ঠিক আছে, 35 মিনিমাম রাখা হয়েছে, কখনো যেন 35-এর নিচে কেউ না চলে আসে আর কি, বোঝা গেল। অন্তত কিছুদিন সংসার করেছে এরকম মানুষ দেখে আর কি, যাতে রাখা যেতে পারে। তো সেই জন্য 35 করা হয়েছে বোধ হয়। হ্যাঁ, তো এত নিচে এত কম বয়সে কখনোই কেউ হয়নি। আচ্ছা, তো এইটুকু কোয়ালিফিকেশনই লাগে, কারণ দেখো ভারতবর্ষ তো একটা গণতান্ত্রিক দেশ। গণতন্ত্র কথার অর্থ হচ্ছে জনগণ যাকে ভালো বুঝবে তাকে করবে, ঠিক আছে, বোঝা গেল। তো গণতান্ত্রিক দেশে কিন্তু সেখানে অনেক, তোমাদের অনেকের কোশ্চেন আছে যে স্যার বেসিক কোয়ালিফিকেশনের মধ্যে কেন কোনো ন্যূনতম শিক্ষার কথা দেওয়া নেই। শিক্ষার কথা দিয়ে কি করবে গণতান্ত্রিক দেশে? জনগণ যদি মনে করে ওই মূর্খ মানুষটা আমার জন্য বেস্ট, তাহলে তাকেই জনগণ রাখবে। জনগণ যদি মনে করে ওই শিক্ষিত মানুষটা দেশের জন্য ক্ষতিকর, তাহলে সেই শিক্ষিত মানুষকে জনগণ রাখবে না, ঠিক আছে। তাহলে কার শিক্ষা কতটা সেটা তো ভেবে লাভ নেই। বর্তমানে আমাদের ভারতবর্ষে প্রচুর শিক্ষিত আইএএস রয়েছে, আইপিএস রয়েছে, তারা সকলেই কি খুব ভালো মানুষ? ভালো মানুষ নয়। তো আবার যদি দেখো সেক্ষেত্রে রবীন্দ্রনাথ তো স্কুলেই যায়নি, একদিন দুদিন, একদিন গেছিল স্কুলে, তাহলে কি রবীন্দ্রনাথ অশিক্ষিত? তো এইভাবে তো শিক্ষিত অশিক্ষিত, কে ভালো কে খারাপ, কে দেশের জন্য ভালো কে দেশের জন্য মন্দ, এটা তো এইভাবে ডিফাইন করা যায় না। এবং সেই জন্যই গণতন্ত্র, উদার গণতন্ত্রে সবসময় মানুষের উপরে সমস্তটাই ছেড়ে দেওয়া উচিত, যেটা মানুষ মনে করবে। এমনকি আমার মনে হয় এই যে 35 বছর এজ লিমিট, এটাকেও না রাখা উচিত। কোনোদিন যদি মানুষ কাউকে মনে করে চলো 30 বছরের ছেলেটাকেই আমাদের সারা ভারতবর্ষের লোকের ভালো লেগে গেছে, তাকেই করা করা উচিত যে কোনো পদে, যদি মনে করে করতেই পারে, ঠিক আছে। আচ্ছা, তো রিটায়ারমেন্টেরও কোনো স্পেসিফাইড এজ নেই, যেগুলো আগে তোমাদেরকে পড়িয়েছিলাম সুপ্রিম কোর্টের বিচারপতির ক্ষেত্রে বা অন্য অন্য ক্ষেত্রে দেখেছো একটা রিটায়ারমেন্টের এজ থাকে। প্রেসিডেন্টের এইরকম রিটায়ারমেন্টের কোনো এজ নেই, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম কোনো এজ নেই। স্যার বলছিলাম, হ্যাঁ বলো। লোকসভার ক্ষেত্রে তো আমরা লোয়ার লিমিট দেখেছিলাম 25 ইয়ার্স, হ্যাঁ আর রাজ্যসভার ক্ষেত্রে দেখেছিলাম 30 ইয়ার্স। তো এই হ্যাঁ ক্ষেত্রে 35 ইয়ার্স বলছে প্রেসিডেন্ট হতে গেলে। হ্যাঁ তো হ্যাঁ এর কি আলাদা কোনো সিগনিফিকেন্স আছে, না এটা এমনি জাস্ট একটা না না, নাম্বার? এমনি একটু বয়সটা বাড়িয়ে রাখা হয়েছে, এমনটা নয় যে 30 ইয়ার্স হলেই সে রাজ্যসভাতে চলে যায়, এমনটা নয় যে 30 ইয়ার্স হলেই সে কিছু। 35 ইয়ার্স রাখা হয়েছে জাস্ট প্রেসিডেন্ট হতে গেলে যাতে আরেকটু বেশি ম্যাচিওর মানুষ আমরা পাই, এই জন্য, অন্য কোনো সিগনিফিকেন্ট নেই, ও ঠিক আচ্ছা। আছে। দেশের হাইয়েস্ট ইউনিট তো, তাকে তো একটু স্পেশাল কিছু তার জন্য অ্যালট করতেই হবে, আর সেটা করা হয়, এবং বয়সের দিকটাও দেখা হয়েছে যাতে সে একটু বয়স্ক মানুষ হয়, ঠিক আছে? এবারে দেখো 35 ইয়ার্স তো ঠিক আছে, দেখা গেল বললো মিনিমাম এজ 50 বছর, এটা কিন্তু আবার ইয়ং জেনারেশনের কাছে একটা হাস্যকর ব্যাপার স্যাপার হয়ে যাবে। আরে বাবা, কোন দেশে বাস করি, প্রেসিডেন্ট হতে গেলে নাকি 50 বছর বয়স হতে হবে, নাহলে প্রেসিডেন্ট হওয়া যাবে না। এরকম ব্যাপারটা তো ঠিক না, 35 ইয়ার্স ঠিকঠাক এজ। আচ্ছা, তো টেনিওর কতদিন থাকতে পারে একবার ইলেক্ট হয়ে গেলে? জেনারেলি 5 ইয়ার, 5 বছর থাকে উনি, ঠিক আছে। তো দেখা গেল রামনাথ কোবিন্দ কতদিন থাকবেন? 5 বছর থাকবেন। 5 বছর পরে, 5 বছর পরে যদি আবার ওনাকে নমিনেট করে, আবার যদি ভোটে জিতে আসে, আবার আসতে পারে, মানে যতবার খুশি, ক্যান বি ইলেক্টেড টাইম এন্ড এগেন, যতবার ইলেক্ট হবে ততবার উনি আসতে পারেন, এরকম ব্যাপার। এমন না যে ম্যাক্সিমাম দুবার তিনবার এরকম থাকতে পারে, যেটা আমেরিকাতে আমরা দেখি। আমেরিকাতে কেউ একজন প্রেসিডেন্ট হলে আমেরিকাতে 4 বছরের টার্ম থাকে, তো 4 বছর করে দুবার হতে পারে ম্যাক্সিমাম। এই ডোনাল্ড ট্রাম্প হেরে গেছে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের কাছে আরো একবার সুযোগ আছে প্রেসিডেন্সিয়াল বা ভোটে লড়ার, ঠিক আছে। এরপরে কোনো আরেকবার যদি ডোনাল্ড ট্রাম্প জিতে যায় ইন ফিউচার, ঠিক আছে, তো তখন যদি ডোনাল্ড ট্রাম্প জিতে যায়, মানে 4 বছর মানে আবার 24-এ ভোট হবে, তো তখন যদি ডোনাল্ড ট্রাম্প জিতে যায়, তাহলে আবার 4 বছরের জন্য থাকতে পারবে, ঠিক আছে। 24-এর শেষে যখন ভোট হবে আবার 4 বছরের জন্য থাকতে পারবে, ক্লিয়ার, বোঝা যাচ্ছে কি? তো এই 4 বছরের জন্য যখন থাকতে পারবে, তারপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আর থাকতে পারবে না, যেটা বারাক ওবামার ক্ষেত্রে হয়েছিল। বারাক ওবামা পর পর দুটো টেনিওর জিতে গেছিল, তারপরে আর কিন্তু বারাক ওবামা ভোটে দাঁড়াতে প্রেসিডেন্ট আর কখনোই আমেরিকান হতে পারবে না। আচ্ছা, তো আমাদের ক্ষেত্রে এমন ব্যাপার না, আমাদের ক্ষেত্রে কিন্তু যতবার খুশি ততবার হতে পারবে, বোঝা গেল। আচ্ছা, এক্ষেত্রে বলে দিই, আমাদের যে প্রেসিডেন্টের পদটি রয়েছে, এই আমাদের ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্র, কিন্তু আমাদের প্রেসিডেন্টের পদটা আমেরিকার রাষ্ট্রপতির অনুকরণে করা হয়নি। আমাদের প্রেসিডেন্টের পদটাকে ব্রিটিশ যে ক্রাউন রয়েছে বা ব্রিটিশ রাজা বা রানীর মতো করে অনুকরণ করে করা হয়েছে, বোঝা গেল। তাহলে আমেরিকান রাষ্ট্রপতির সাথে আমাদের প্রেসিডেন্টের তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য অন্য কিছু না, পার্লামেন্টারি সেক্টরে আমরা পার্থক্যটা দেখতে পাই। যেমন পার্লামেন্ট বলতে আমরা কি বুঝি? ভারতবর্ষের পার্লামেন্ট, পার্লামেন্ট বলতে আমরা বুঝি প্রেসিডেন্ট প্লাস রাজ্যসভা প্লাস লোকসভা, এটাই আমাদের ভারতবর্ষে পার্লামেন্ট বলতে বোঝায়।
কিন্তু ইউএস এর পার্লামেন্ট মানে কিন্তু কেবলমাত্র ওদের আপার হাউস প্লাস লোয়ার হাউস, ঠিক আছে। ইউএস এর এটা হচ্ছে আপার হাউস হচ্ছে সেনেট, আর এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ লোয়ার হাউস, ঠিক আছে। তো এই সেনেট আর রিপ্রেজেন্টেটিভ এই দুটো মিলিয়েই কিন্তু ওদের পার্লামেন্ট, সেখানে প্রেসিডেন্টের কোনো ভূমিকা নেই। ভূমিকা নেই মানে আমাদের এখানে কি বলেছিলাম তোমাদেরকে, রাজ্যসভা এবং লোকসভায় দুটো হাউস থেকে বিল পাস হতে হবে, তারপর প্রেসিডেন্ট সিগনেচার করলে তবে সেটা অ্যাক্টে পরিণত হয় বা আইনে পরিণত হয়, ঠিক আছে। ইউএসএ তে কি হয়, ইউএসএ তে আপার হাউস এবং লোয়ার হাউস অর্থাৎ সেনেট সেনেট থেকে এবং রিপ্রেজেন্টেটিভ এই দুটো জায়গা থেকে যদি বিল পাস হয়ে যায় তাহলেই কিন্তু সেটা আইনে পরিণত হয়ে যাবে, প্রেসিডেন্টের সিগনেচারের প্রয়োজন হয় না। আর আমাদের মতো ঠিক এই রকম জিনিস আমরা হুবহু কোথায় দেখতে পাই ব্রিটেনে, ইংল্যান্ডে কি হয়, সেখানে ওদেরও আপার হাউস আছে, ওদেরও লোয়ার হাউস আছে। লোয়ার হাউস এবং আপার হাউস থেকে যদি পাস হয়ে যায় কোনো বিল, তারপরেও কিন্তু সেটা চলে যায় ক্রাউনের কাছে, অর্থাৎ রাজা বা রানীর কাছে। বর্তমানে রানী আছে, রানী যদি সিগনেচার করে তবেই সেটা অ্যাক্টে পরিণত হয়। ব্রিটেনের যে আপার হাউসের কি নাম, হাউস অফ লর্ডস, আর লোয়ার হাউসের নাম হাউস অফ কমন, ঠিক আছে। আমাদের আপার হাউসের কি নাম, রাজ্যসভা, লোয়ার হাউসের নাম লোকসভা। তাহলে আমেরিকার কি বললাম, আমেরিকা সেনেট অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, বোঝা গেছে এটুকু। তাহলে আমাদের যে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট কার অনুকরণে তৈরি করা হয়েছে, আমাদের প্রেসিডেন্টকে তৈরি করা হয়েছে কিন্তু ব্রিটেনের রানী রয়েছে বা রাজা রয়েছে বা ক্রাউন রয়েছে তার অনুকরণে তৈরি করা হয়েছে। স্যার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, স্যার ইন্ডিয়ার ক্ষেত্রে ধরুন দুটো হাউসে পাশ করার পর খুব একটা কি প্রেসিডেন্ট মানে কখনো সেটাকে সিগনেচার করে না, এরকম কোনো সিচুয়েশন কখনো হয়েছে? এই তো পরের ক্লাসে জানবো, একটু অপেক্ষা করা, আচ্ছা স্যার, ওকে। ঠিক আছে। এই কটা দিন অপেক্ষা করো, পরের অনলাইন ক্লাসে ওটাই টপিক, ঠিক আছে। ওটা নিয়েই আমাদের ওকে স্যার, ওকে। কেটে গেছে, ঠিক আছে। গুড কোশ্চেন। আচ্ছা, প্রেসিডেন্ট যদি মনে করে তাহলে 5 বছর আগে রিজাইন করতে পারে, ক্যান রিজাইন বিফোর 5 ইয়ার্স আর ওভার, ইন দ্যাট কেস রেজিগনেশন লেটার অ্যাড্রেস টু দ্য ভাইস প্রেসিডেন্ট। তাহলে মনে রাখো প্রেসিডেন্ট কিন্তু ভাইস প্রেসিডেন্টের কাছে রেজিগনেশন লেটার দেয়। দুটো ব্যক্তি আছে যে তার নিচের পদ থেকে বা যে তার পরবর্তী পদকে রেজিগনেশন লেটার দেয়, একটা হচ্ছে প্রেসিডেন্ট রেজিগনেশন লেটার সাবমিট করে ভাইস প্রেসিডেন্টের কাছে, আর আমাদের লোকসভার যে স্পিকার তার যদি রেজিগনেশন দিতে হয় তাহলে সে কিন্তু রেজিগনেশন দেবে ডেপুটি স্পিকারের কাছে। বোঝা গেল? তাহলে এই দুটো আমাদের পদ আছে যে তার পরবর্তী বা তার ঠিক নিচের যে মানুষটি রয়েছে, যে পদটি রয়েছে তার কাছে তার রেজিগনেশন সাবমিট করে। এটা একটু মনে রাখো, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের কাছে, আর লোকসভা স্পিকার লোকসভার ডেপুটি স্পিকারের কাছে। ঠিক আছে, ক্লিয়ার? তার কারণ স্যার তার থেকে আর আপার পোস্ট তো নেই, সেই জন্য লোয়ার পোস্টে দিতে হচ্ছে। হ্যাঁ, তার থেকে আপার পোস্ট নেই, সেই জন্য লোয়ার পোস্টে দিতে হচ্ছে, এটাই একমাত্র কারণ বলতে পারি না। কারণ তাহলে তো ভাইস প্রেসিডেন্ট তো প্রেসিডেন্টের শপথ বাক্য পাঠ করাতে পারতো। প্রেসিডেন্টের শপথ বাক্য পাঠ করায় কিন্তু আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তাই না? ঠিক আছে, হ্যাঁ, তাহলে বলতে কিন্তু আসলে শপথ বাক্য পাঠ করানো আর এটা তো ডিপার্টমেন্টালি চেঞ্জ হয়ে যাচ্ছে না রেজিগনেশনটা, সেই জন্য হয়তো কোর্টকে সমর্থন দেওয়া হয় না এক্ষেত্রে। হ্যাঁ, হতে পারে, কিন্তু এটা এরকম ভাবে ডিফাইন করা নেই। তবে তুমি ব্যাপারটা তুমি তোমার মতো করে ঠিকই ভেবেছো, এটাই মনে রাখলেই হবে। কারণ যদি লোকসভাতে দেখো, লোকসভাতে তাহলে সেক্ষেত্রে লোকসভায় স্পিকারের উপরে আর কেউ নেই, সেখানে স্পিকারই শেষ কথা, তারপরে তাকে রেজিগনেশন দিতে গেলে ডেপুটি স্পিকারের কাছে দিতে হবে, এবং প্রেসিডেন্টের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার, ভাইস প্রেসিডেন্টকে দিতে হবে। এই দুটো পদ তাহলে আমাদের মনে রাখতে হবে, যারা কিনা তার ঠিক নিচের পোস্টের কাছে তাদের রেজিগনেশন এটা সাবমিট করতে পারে। আচ্ছা, আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, যেসব বড় সড়ো আমাদের যে পদগুলো রয়েছে, মানে মন্ত্রিত্ব ছাড়া আর কি, যেমন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, স্পিকার, এইসব পদগুলো যদি রেজিগনেশন দিতে চায় মানে আমাদের লোকসভার লোকসভা বলছি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এরা যদি রেজিগনেশন দিতে চায় তাহলে কিন্তু রেজিগনেশন সবসময় নিজের হ্যান্ড রাইটিং এ দিতে হয়। বোঝা গেল? এমনটা নয় যে টাইপ করে নিচে সই করে দিয়ে দিলাম। আচ্ছা, তো ঠিক আছে, এটা নিয়ে পরে আমরা জানবো, অনেক জায়গায় কোশ্চেন অ্যান্সার যখন সলভ করবো আস্তে আস্তে সব ছোটখাটো ব্যাপারগুলো পেয়ে যাব। তো আমরা কি কোন জায়গাটায় ছিলাম, আমরা ছিলাম স্যালারিতে। তাহলে এবার দেখবো আমরা স্যালারি বর্তমান স্যালারি 5 লাখ টাকা পায় পার মান্থ প্রেসিডেন্ট, ঠিক আছে। পেনশন পাবে হাফ, রেস্ট অফ লাইফ, ফর দ্য রেস্ট অফ লাইফ এর হাফ পেনশন পাবে, বেশ ভালো জব। হ্যাঁ, তো এই লাইনটাতে বলছে অ্যাজ দ্য হেড অফ স্টেট ই ডু নট পে এনি কাইন্ড অফ ট্যাক্সেস। যেহেতু প্রেসিডেন্ট আমাদের স্টেটের হেড, স্টেট মানে দেশ, আমাদের এই দেশের হেড, এটা মনে রাখো, হু ইজ দ্য হেড অফ স্টেট, এর কোশ্চেনটা আসে, হু ইজ দ্য হেড অফ স্টেট,
হেড অফ স্টেট কিন্তু প্রেসিডেন্ট। আমি তোমাদের গভর্নর পড়ানোর সময় বলেছিলাম, কারণ স্টেট মানে কিন্তু দেশ, বোঝা গেল। আর যদি স্টেট মানে আমরা রাজ্যও মনে করি তাহলেও কিন্তু প্রেসিডেন্ট, কারণ প্রেসিডেন্টের হয়েই তো গভর্নর দেখভাল করে রাজ্যগুলোতে। আচ্ছা, তো যেহেতু সে হেড অফ স্টেট, দেশের একেবারে প্রধান বা দেশের একেবারে সর্বোচ্চ ব্যক্তি, সেই জন্য সে কোনো রকম ট্যাক্স পে করে না, বোঝা গেল। আচ্ছা, তো প্রেসিডেন্টকে বলা হয় টিটিউলার হেড অফ স্টেট, মানে দেশের নাম সর্বস্ব প্রধান, এটা এনাকে বলা হয়ে থাকে। ক্যান নেভার বি কোশ্চেন ফর হিজ ওয়ার্ক, তার কাজের জন্য কখনোই কোনো রকম কোশ্চেন করা, মানে তাকে কোনো কোশ্চেন করা যাবে না, মানে কখনো প্রেসিডেন্ট যাই করুক, প্রেসিডেন্টকে কোশ্চেন করার মতো লোক তো সত্যিই কেউ নেই, কারণ কোশ্চেন কে করতে পারে, যদি তার ঊর্ধ্বতন কর্মচারী কেউ থেকে থাকে তবে। সবাই তো প্রেসিডেন্টের নিচে। তাহলে স্যার প্রেসিডেন্টকে কি কোনো কোর্ট কোশ্চেন করতে পারে না? কোশ্চেন করতে পারে না, সরাসরি প্রেসিডেন্টের কাছে জবাবদিহি করতে পারে না, যেটা আপনি কেন করেছেন বলুন, এটা বলতে পারে না। রিসেন্ট কিছু কেস স্টাডিজ যদি দেখো, দিল্লি হাইকোর্ট প্রেসিডেন্টকে নিয়ে অনেক মন্তব্য করেছে যে প্রেসিডেন্টের এটা করা উচিত ছিল না, বা প্রেসিডেন্ট এটা না করলেই পারতো, এটা করা যায় না, আনকনস্টিটিউশনাল অনেক কথাবার্তা বলেছে। সেই কেস স্টাডিতে পরে ঢুকবো, অন্য গল্পে পরে যাব। আচ্ছা, তো বলতে তুমি তার সমালোচনা করতে পারো, মানে আমরা মনে করলে আমাদের তো ভারতবর্ষ গণতন্ত্র এমন একটা দেশ, তোমরা গণতন্ত্র এমন এক গণতান্ত্রিক দেশ যেখানে আমাদের বাক স্বাধীনতা আছে, ঠিক আছে। তো এই বাক স্বাধীনতা কোথায় আছে, কত নম্বর আর্টিকেলে রয়েছে, কোন মৌলিক অধিকারের মধ্যে আমরা পাই, সেটা নিশ্চয়ই তোমরা জানো, না জানলে যদি আমাকে কেউ অ্যান্সার করো তো খুব ভালো লাগবে। তো এই বাক স্বাধীনতার অধিকার আমাদের দেয়া রয়েছে। তো তার জন্য আমরা প্রেসিডেন্টের অবশ্যই সমালোচনা করতে পারি, কারণ গণতান্ত্রিক দেশের প্রেসিডেন্ট, অর্থাৎ আমরা জনগণ প্রেসিডেন্টকে রেখেছি, মানে নির্বাচন করে প্রেসিডেন্টকে পাঠিয়ে, আমার ভালো না লাগলে আমি তার সমালোচনা করতেই পারি, বাট আমি তার কাছে কোশ্চেন করতে পারি না, কারণ সে কিন্তু দেশের সর্বোচ্চ একটা পদ হোল্ড করে রয়েছে, বোঝা গেল। কেবলমাত্র আমি কেন, কেউই তাকে কোনো রকম কোশ্চেন করতে পারে না, সে তার কাজের জন্য কাউকে জবাবদিহি করবে না, সমালোচিত হতেই পারে। ক্যান নেভার বি কনভিক্টেড টু এনি কেস, একবার প্রেসিডেন্ট হয়ে গেলে তাকে আর পরে অন্য কোনো কেসে কনভিক্ট করা যাবে না, ঠিক আছে। তো সেই রকম মানুষ দেখেই প্রেসিডেন্ট করা হয়, সেই জন্য যে যাকে, যে ভবিষ্যতে কোনো বাজে কাজ করবে না, বা অতীতে যার কোনো রকম আজে বাজে কাজকর্ম নেই, এইরকম একজন মানুষকে দেখে প্রেসিডেন্ট নির্বাচনের নমিনেশন দেওয়া হয়, বা নমিনেট করা হয় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য, প্রেসিডেন্ট পদের জন্য। নেক্সট দেখো কি বলছে, রাইসিনা হিল ইজ দ্য অফিসিয়াল রেসিডেন্ট অফ প্রেসিডেন্ট। তো রাইসিনা হিল প্রেসিডেন্ট যেখানে থাকে সেটাকে আমরা সেই জায়গাটাকে, বা সেই বড় বাংলোটাকে, বা সেই বড় রাজপ্রাসাদটাকে আমরা কি নামে চিনি? রাইসিনা হিল নামে চিনি, ঠিক আছে। তো রাইসিনা হিল কেন বলা হয়, একটা খুব সুন্দর কোশ্চেন আছে, যে কোশ্চেনটা তোমাদেরকে দিয়েছে, এই কোশ্চেন আছে রাইসিনা হিল ডিজাইন কে করেছিল, 2017 সালের ইউপিএসসি মেনের কোশ্চেন এসেছিল। তাহলে বুঝতে পারছো কতটা ডিপে গিয়ে আমাদের পড়তে হয়, মানে কেবলমাত্র সিলেবাসের মধ্যে এখন থাকলে হয় না, প্রচুর গল্প, প্রচুর কিছু জানতে হয়। আচ্ছা, তো যাই হোক, তো রাইসিনা হিল হচ্ছে, করিয়ে দেবো, কোশ্চেন গুলো সব দেওয়া রয়েছে। নেক্সট ক্লাসে আমরা কি করব, নেক্সট ক্লাসে আমরা প্রেসিডেন্টের যে ভেটো পাওয়ার, যেগুলো বলছিল একটু আগে, যে স্যার বিলে কি সই করতেই হবে, নাকি বিলটা নিয়ে অন্য কিছু করতে পারে, এই ভেটো পাওয়ার গুলো আমরা জানবো। তার সাথে ওই 50খানা প্রেসিডেন্ট নিয়ে যে কোশ্চেন আমি পাঠিয়েছি, সেই কোশ্চেন গুলো, কোশ্চেনের অ্যান্সার গুলো সলভ করে দেবো। আচ্ছা, তো রাইসিনা হিল হচ্ছে আমাদের অফিসিয়াল রেসিডেন্ট প্রেসিডেন্ট। রাইসিনা হিল কেন বলা হয়, কারণ ওই আরাবল্লী দিল্লি থেকে শুরু হয়েছে না, দিল্লিতে যেখান থেকে আরাবল্লী শুরু হয়েছে, ওই ফার্স্ট যে হিলটা, ওটাকে আমরা রাইসিনা হিল নামে চিনি, ঠিক তার পাদদেশেই অবস্থিত রাইসিনা হিল। এমন একটা সুন্দর জায়গায় অবস্থিত, ওখান থেকেই ঝর্ণা দেখা যায়, ওখান থেকেই নদী দেখা যায়, সব দেখা যায়। হ্যাঁ, তো 350টা রুম আছে, বুঝতেই পারছো ভারতবর্ষের সব থেকে সুন্দর প্রাসাদ ওটা। 350টা, 350 রুমস আছে শুধু রাইসিনা হিলের মধ্যে। আচ্ছা, ড্রয়িং রুম অফ রাইসিনা হিল ইজ কল্ড অশোকা হল। এটা কেন বললাম, অশোকা হলের কথা কেন বললাম, এই যেখানে দেখবে যে ওই যে হলটার মধ্যে, আগেও বলেছি, যেখানে ওই শপথ বাক্য পাঠ করানো হয়, বা রিসেপশন টাইপের যেখানে করা হয়, যে হলটার মধ্যে, সেই হলটাকে বলা হয় অশোকা হল। তাহলে রাইসিনা হিলের যে ড্রয়িং রুম আছে সেটাকে আমরা অশোকা হল নামে চিনি, বা সেই হলটার নাম অশোকা হল। এছাড়াও হি গট এ স্পেশাল কার উইদাউট নাম্বার প্লেট। প্রেসিডেন্ট যে গাড়িতে ঘুরে বেড়ায়, বা যে গাড়িতে চড়ে, সেটা কিন্তু কোনো নাম্বার প্লেট থাকে না, এন্ড টোটাল প্রুফ অফ এনি আর্মস। অবশ্যই আমাদের প্রেসিডেন্ট মানে তাকে তো একটা এমন গাড়ি দিতে হবে যে গাড়িটা যে কোনো রকম আর্ম প্রুফ হবে, মানে কোনো রকম বোম মারো, গুলি মারো, যাতে কোনো কিছু না হয়, সেটা সিকিউরিটির দিক থেকে দেওয়া হয়। কিন্তু কেউ কি আমাকে বলতে পারবে প্রেসিডেন্টের গাড়িতে কেন নাম্বার প্লেট থাকে না?
বাকি ভারতবর্ষের যতগুলো পদ আছে প্রত্যেকের হ্যাঁ স্যার, গাড়িতেই ওই নাম্বার প্লেট থাকে, কিন্তু প্রেসিডেন্টের গাড়িতে নাম্বার প্লেট থাকে না। স্যার উনি তো মানে ট্যাক্স পে করেন না, ওই জন্য। হ্যাঁ একদম, ট্যাক্স পে যেহেতু করছে না, তো সেই জন্য কোনো না গাড়িতে নাম্বার প্লেট থাকার কোনো জায়গা নেই। তাহলে নাম্বার প্লেট কে দেয়? তোমরা যখন বাইক কেনো বা স্কুটি কেনো, সঙ্গে সঙ্গে একটা নাম্বার প্লেট হয়, কারণ তুমি সেটাকে রেজিস্ট্রেশন করিয়েছো, তুমি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছো, সেই ট্যাক্সের এগেনস্টে গভর্নমেন্ট তোমাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে, তাই তোমার নাম্বার প্লেটটা গভর্নমেন্ট লাগিয়ে দেয় গাড়িতে। এই নাম্বারটা তোমার নামে দেয়া হলো, যেমন আমার গাড়ির নাম্বার WB96E1400, অর্থাৎ এই নাম্বারটা আমাকে দেওয়া হলো এটা বোঝাতে যে এই গাড়িটা এই তোমার নামে, এই নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশনটা তোমার রেজিস্ট্রেশন নাম্বার, এই গাড়িটা চলবে 2025 সাল পর্যন্ত বা 2035 সাল পর্যন্ত, যাই হোক তার একটা ভ্যালিডিটি রয়েছে, এটসেট্রা এটসেট্রা, এই নাম্বারটা দিয়ে সার্চ করলে সবকিছুই পাওয়া যাবে। আচ্ছা, তো তাহলে প্রেসিডেন্ট তো কোথাও ট্যাক্স দেয় না, তাকে ট্যাক্স দিতে হয় না, তো তাহলে সে নাম্বার প্লেট লাগিয়ে ঘুরবে কেন? বোঝা গেল? তো এই হলো ব্যাপার। তো সেই জন্য প্রেসিডেন্টের গাড়িতে কোনো নাম্বার প্লেট থাকে না। যদি কেউ কখনো কোনো প্রাইভেট সেক্টরে চাকরি করে থাকো, যদি বড় বড় কোনো কোম্পানিতে চাকরি করে থাকো, তাহলে দেখবে যে তোমাদের যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের যিনি হেড, বা যদি কেউ কারো যদি এমন অভিজ্ঞতা থেকে থাকে বা কোনো ব্রাঞ্চে গিয়ে থাকো, দেখবে সেই ব্রাঞ্চের যিনি একদম টপ লেভেল ম্যানেজার রয়েছেন, মানে একদম মানে একদম ব্রাঞ্চের একটা টপ মোস্ট এমপ্লয়ি যিনি রয়েছেন, সে কিন্তু অফিসে এন্ট্রি করে 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 কখনো সিগনেচার করে না। ঠিক আছে? তো সে নিজের মতো করে ঢোকে, নিজের মতো করে বেরিয়ে যায়, তার নেম প্লেট লাগে না, কোনো কিছুই মানে তার রুমের সামনে অবশ্যই নেম প্লেট লাগানো থাকে, কিন্তু তার চেস্টে কোনো নেম প্লেট থাকে না। এরকম ভাবে সে চলাফেরা করে অভ্যস্ত, কারণ সে সেখানকার বস, প্রেসিডেন্ট আমাদের এখানকার বস, প্রেসিডেন্টের গাড়ির নাম্বার প্লেট নিয়ে কি হবে রে বাবা? ঠিক আছে? এবং উনি কোনো ট্যাক্স দেন না, ট্যাক্স দেয় না, সুতরাং নাম্বার প্লেট কে দেবে ওনাকে? আচ্ছা, তো নেক্সট, প্রেসিডেন্ট ইজ দ্য ফার্স্ট পার্সন অফ আওয়ার কান্ট্রি এন্ড হিজ ওয়াইফ ইজ কল্ড ফার্স্ট লেডি। ঠিক আছে? প্রেসিডেন্ট হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন, আমাদের কান্ট্রির প্রথম পার্সন হিসেবে ওনাকে ট্রিট করা হয়, এবং প্রেসিডেন্টের যে ওয়াইফ তাকে বলা হয় ফার্স্ট লেডি। যার জন্য যখন সেন্সাস শুরু হয় তখন রাষ্ট্রপতি ভবন থেকে, রাইসিনা হিল থেকে শুরু হয়, ফার্স্ট সেন্সাসে ফার্স্ট যে ব্যক্তির ডিটেলস নেওয়া হয় সে হচ্ছে প্রেসিডেন্ট। ঠিক আছে? তাহলে এইটুকু বুঝতে কারোর অসুবিধা হয় না? স্যার, যদি প্রেসিডেন্ট মহিলা হয় তাহলে সেই এটা ক্ষেত্রে খুব তার হাজবেন্ডকে কি বলা হবে? কিচ্ছু বলা হবে না, কিচ্ছু বলা হবে না, একেবারেই কিছু বলা হবে না। একদম ফার্স্ট লেডি বলা হয় বলে ওনাকে ফার্স্ট জেন্টালম্যান বলা হবে, এরকম ব্যাপারই নয়। ঠিক আছে? একদম আমাদের বাড়ির মা কাকিমাদের মতোই মহিলাদের সব জায়গায় সমান ক্ষমতা দেওয়া হচ্ছে। ঠিক আছে? স্যার আর একটা কোশ্চেন বলছি যে হ্যাঁ, এই, মানে ফার্স্ট লেডি কি উনিও রাইসিনা হিলে থাকেন? অবশ্যই উনিও থাকবেন, ওনার ছেলে পুলে, ওনার নাতি নাতনি, যাদের যাদের মনে করবেন সকলকে নিয়ে রাইসিনা হিলে থাকবে, সেটা কাউকে জবাবদিহি করবে নাকি, কেন থাকবে? আচ্ছা, আর প্রেসিডেন্ট যদি মহিলা হন তাহলেও তার মানে ফ্যামিলিরা থাকবেন হ্যাঁ, রাইসিনা হিলে? সবাই থাকবে। প্রেসিডেন্টের আচ্ছা। এখন রাইসিনা হিলটা প্রেসিডেন্টের, সেখানে সে কাকে নিয়ে থাকবে তার ব্যাপার। বোঝা গেল? এখন সুদীপ্ত তুমি প্রেসিডেন্ট হয়ে গেলে, বললো আমার স্যারকে ভালোবাসি, স্যারকে নিয়ে যাবো, যাবো, কে কি বলবে ওখানে? আমাকে তোমাকে জিজ্ঞেস করে ভাই কেন স্যারকে এনেছো, স্যারকে তো নিয়ে আসার কথা না। কি বলছেন স্যার? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে ব্যাপারটা এরকম নয় যে যদি কোনো মহিলা প্রেসিডেন্ট হয় তার হাজবেন্ডকে ফার্স্ট জেন্টালম্যান বলা হবে, এমন কোনো ব্যাপার না। ঠিক আছে? ঠিক একেবারে আমাদের সমাজে যেমন কাণ্ডটি ঘটে থাকে ঠিক সেই রকম দেখবে, যদি মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কি হয়, যে দুজনেই জব করে, তো সেখানে হাজবেন্ডের টাকাগুলো ওয়াইফের টাকা, আবার ওয়াইফের টাকাগুলো ওয়াইফের টাকা, ঠিক সেই রকম ব্যাপারটা আর কি। যাই হোক, এরপরে দেখবো আমাদের প্রেসিডেন্টের কি কি পাওয়ার রয়েছে। তো এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে প্রেসিডেন্টের, লেজিসলেটিভ পাওয়ার রয়েছে, জুডিশিয়াল পাওয়ার রয়েছে। এক্সিকিউটিভ পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার, জুডিশিয়াল পাওয়ার, ফিনান্সিয়াল পাওয়ার, এমার্জেন্সি পাওয়ার, ডিপ্লোম্যাটিক পাওয়ার এবং মিসলেনিয়াস পাওয়ার। এই পাওয়ার গুলোকে একটু ইলাবোরেটলি আমরা জানবো, যে কি পাওয়ার গুলো ঠিক কি বা কেমন। আচ্ছা, আর একটা যেটা তোমাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে, সেটা তোমরা জানোই, তবু একবার বলে রাখি, আর স্লাইডে সেটা তোলা হয়নি, সেটা হচ্ছে যে প্রেসিডেন্টের শপথ বাক্য কে পাঠ করে? প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের যিনি প্রধান বিচারপতি, বা সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি, বা ইন এনি কেস যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অ্যাবসেন্ট বা ভ্যাকেন্ট থাকে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে সিনিয়র মোস্ট বিচারপতি রয়েছে সে প্রেসিডেন্টের শপথ বাক্য পাঠ করাবে। বোঝা গেল? তাহলে প্রেসিডেন্টের শপথ বাক্য পাঠ করায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা ভারতবর্ষের প্রধান বিচারপতি, এবং যদি তিনি অ্যাবসেন্ট বা ভ্যাকান্ট থাকেন তাহলে সুপ্রিম কোর্টের যে সিনিয়র মোস্ট জাজ রয়েছেন তিনি প্রেসিডেন্টের শপথ বাক্য পাঠ করাবেন। ক্লিয়ার? আচ্ছা, আমরা দেখি এক্সিকিউটিভ পাওয়ার। এক্সিকিউটিভ পাওয়ারটা কি?
প্রেসিডেন্ট হচ্ছে আমাদের দেশের হাইয়েস্ট এক্সিকিউটিভ, আমরা জানি। ঠিক গভর্নরের ক্ষেত্রে যেমন বলেছিলাম যে দেখো পশ্চিমবঙ্গে যত যা সরকারি কাজ হবে, যত সরকারি নোটিশ, মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নামে যতগুলো সরকারি নোটিশ জারি হবে, সে যেখানেই যাক, নবান্ন থেকে যত নোটিশ যেখানে যাবে, সবার নিচে কিন্তু লেখা থাকবে একদম তোমার আমাদের গভর্নরের সিগনেচার অ্যান্ড স্ট্যাম্প। বোঝা গেল? দেখা গেল যে আহ কিছুদিন পরে বলছে যে একটা নতুন কোনো ভ্যাকান্সি ক্রিয়েট হবে, কিছু একটা ভ্যাকান্সি ধরে নাও, ঠিক যেমন সিভিক পুলিশ ভলেন্টিয়ার নামে একটা নতুন পদ তৈরি করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এই পদটা যখন সৃষ্টি করা হলো, তখন তো একটা নোটিফিকেশন যায় প্রত্যেকটা থানাতে বা পুলিশ দপ্তরে বা প্রত্যেকটা জায়গায়। তখন যে নোটিফিকেশন গুলো যে কার নামে গেছিল, পশ্চিমবঙ্গ সরকারই সব করে, কিন্তু নোটিফিকেশন জারি হয়, নোটিফিকেশনের নিচে কিন্তু সিগনেচার এন্ড স্ট্যাম্প থাকে গভর্নরের। বোঝা গেল? কারণ সরকারটা কার সরকার? গভর্নরের সরকার, এটা বলা হয়। তো এক্সিকিউটিভ পাওয়ার হচ্ছে সবসময় হাইয়েস্ট এক্সিকিউটিভ হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। ওই জন্যই ওনাকে টিটিউলার হেড বলা হয়, নাম সর্বস্ব প্রধান বলা হয়, বা ওই জন্য ওনাকে কনস্টিটিউশনাল রাবার স্ট্যাম্প বলা হয়। ভারত সরকারের যত ডিসিশন যা সবকিছু নিচে কিন্তু এই যে অ্যাপ গুলোকে ব্যান করে দেওয়া হয়েছে, এটার জন্য একটা নোটিফিকেশন জারি করা হয়েছে, অফিসিয়াল নোটিফিকেশন নিশ্চয়ই জারি করা হয়েছে। ভারত সরকার যে অ্যাপ গুলোকে ব্যান করেছে সেই জন্য। ঠিক আছে, তো সেই নোটিফিকেশনের নিচে সিগনেচার এন্ড স্ট্যাম্প কার আছে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বোঝা গেল? আচ্ছা, হি ফর্মস দ্য গভর্নমেন্ট, সে গভর্নমেন্ট তৈরি করে। অর্থাৎ ভোটের পরে, মানে 2019 সালে যে ভোট হলো, সেই ভোটের রেজাল্টের পরে যে সব থেকে বেশি সংখ্যক আসন পাওয়া দল, বা সব থেকে বেশি সংখ্যক আসন পাওয়া যে কোয়ালিশন অর্থাৎ বা জোট, তাদেরকে দিয়ে গভর্নমেন্ট তৈরি করান কে? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট তাদেরকে ডেকে গভর্নমেন্ট তৈরি করান। আচ্ছা, হি অ্যাপয়েন্টস অল মিনিস্টার্স ইনক্লুডিং পিএম। প্রেসিডেন্ট সমস্ত মিনিস্টারদেরকে অ্যাপয়েন্ট করে। দেখবে প্রেসিডেন্ট সবাইকে শপথ বাক্য পাঠ করায়, ইনক্লুডিং পিএম, আমাদের প্রধানমন্ত্রী এবং বাকি সব মিনিস্টারদেরকে প্রেসিডেন্ট শপথ বাক্য পাঠ করায় এবং তার সাথে সাথে অ্যাপয়েন্ট। আচ্ছা, যদি শপথ বাক্যের ভিডিও বা শপথ বাক্য পাঠ করার ওই যে সময়টা দেখে থাকো, দেখবে যে শপথ বাক্য পাঠ করার পরে গিয়ে চেয়ারে বসে একটা জায়গায় সিগনেচার করা, ওটাই হচ্ছে অ্যাপয়েন্ট করা। ঠিক আছে, ওর দেয়ালো, তারপর অ্যাপয়েন্ট করলো। নেক্সট, হি ক্যান ডিক্লেয়ার ওয়ার অ্যান্ড পিস। প্রেসিডেন্ট কি করে? যুদ্ধ এবং শান্তি ঘোষণা করতে পারে। যুদ্ধ আর শান্তি ঘোষণা করাটা কি জিনিস? যুদ্ধ ঘোষণা মানে দুটো দেশের মধ্যে অফিসিয়ালি যুদ্ধ ঘোষণা করা। মানে এই চীনের সাথে আমাদের যে একটা লাদাখে বর্ডার সংক্রান্ত সমস্যা চলছে, ঠিক আছে, বা পাকিস্তানের সাথে আমাদের যে বর্ডার সংক্রান্ত সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে, এ তো রোজই গোলাগুলি চলছে, যেটা আগের দিন বোধহয় তোমাদেরকে বলেছিলাম তোমাদের ক্লাসেই। রোজই তো এরকম গোলাগুলি চলছে, তাই বলে কি আমরা ওদের সাথে অফিসিয়াল যুদ্ধ ওয়ার ডিক্লেয়ার করেছি? করিনি। তাহলে ওয়ার যদি ডিক্লেয়ার করতে হয়, কে ডিক্লেয়ার করতে পারবে? প্রেসিডেন্ট করতে পারবে। আবার যুদ্ধ চলাকালীন সময়ে যদি যুদ্ধ থামিয়ে নেওয়ার যদি মনে হয়, বা যদি মনে হয় শান্তি ঘোষণা করবে, সেক্ষেত্রে কে ডিক্লেয়ার করবে? সেটা এখন চায়নার সাথে দেখা গেল মানে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, যে চায়নার সাথে আমরা যুদ্ধ করছি, অফিসিয়ালি আমাদের চায়নার সাথে যুদ্ধ চলছে, তাহলে ওয়ার ডিক্লেয়ার করতে হবে অফিসিয়ালি। তো অফিসিয়াল ওয়ার ডিক্লেয়ার কে করতে পারবে? প্রেসিডেন্ট। আবার যুদ্ধ চলতে চলতে কখনো যদি মনে হয় যে চলো এবার যুদ্ধটা থামিয়ে দেওয়া উচিত, তো সেটাকে কে পিস ডিক্লেয়ার কে করবে? সেটাও করবে প্রেসিডেন্ট। আচ্ছা, লেজিসলেটিভ পাওয়ার। লেজিসলেটিভ পাওয়ার আছে বা হ্যাঁ, সংসদীয় ক্ষমতা কি রয়েছে বলো। বলছি স্যার যে প্রেসিডেন্ট তো ওয়ার ডিক্লেয়ার করতে পারে, কিন্তু কোভার্ট অফ যেগুলো হয় যেমন উড়ি, সেটাকে অর্ডার দিতে পারে। বুঝতে পারলাম না। মানে প্রেসিডেন্ট তো ওয়ার ডিক্লেয়ার করতে পারে, হ্যাঁ, কিন্তু যেমন কোভার্ট অফস গুলো হয়, মানে কোভার্ট অপারেশন, যেমন উড়ি ছিল আমাদের হিস্ট্রিতে, সেটা কে অর্ডার দেয়? আচ্ছা, এই কভার্ড অপারেশন গুলো, দেখো এগুলোতে তো অর্ডার দিতেই হয়, এগুলো একেবারে মানে ক্যাবিনেট মিনিস্ট্রি পর্যন্ত অর্ডার চলে যায় এবং প্রেসিডেন্টের কনসার্ন নেওয়া হয়। ঠিক আছে, বোঝা গেল? প্রেসিডেন্টের কনসার্ন তো অবশ্যই নেওয়া হয়, এবং মেনলি যে অর্ডার গুলো পাস করে সেগুলো হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি বা ক্যাবিনেট মিনিস্ট্রি থেকে। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো প্রেসিডেন্টের কি লেজিসলেটিভ পাওয়ার বা সংসদীয় ক্ষমতা কি রয়েছে? হি অ্যাপয়েন্টস 12 মেম্বার ইন রাজ্যসভা ফ্রম দ্য ফিল্ডস অফ সায়েন্স, কমার্স অ্যান্ড আর্টস। 12 জন মেম্বারকে রাজ্যসভায় তিনি অ্যাপয়েন্ট করেন বিভিন্ন ক্ষেত্র থেকে। কোন কোন ক্ষেত্র থেকে? সায়েন্স থেকে, বিজ্ঞান, কমার্স থেকে এবং আর্টস থেকে। ঠিক আছে, তো 12 জনকে ইনি অ্যাপয়েন্ট করে। যেমন কমার্স থেকে কে ছিল? একজন নামকরা ব্যক্তি, বিজয় মালিয়া, উনি কিন্তু আমাদের রাজ্যসভা সাংসদ ছিলেন। হ্যাঁ, বোঝা গেল? আর্টস থেকে যেমন আমরা একজন কে ছিল, আর্টস থেকে আমাদের
রেখা ছিলেন, জয়া বচ্চন ছিলেন, সচিন তেন্ডুলকার ছিলেন, ঠিক আছে। আর্টস মানে এগুলো, স্পোর্টসটাকেও কিন্তু আর্টস এর মধ্যে ধরা হয়। আচ্ছা, সায়েন্স থেকে তো থাকেই বিভিন্ন পার্সন। আর কি করেন তিনি? এটা তো রাজ্যসভাতে 12 জন মেম্বারকে অ্যাপয়েন্ট করছে। হি অ্যাপয়েন্টস 12 মেম্বার্স ইন লোকসভা ফ্রম দ্য অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। আর কি করতে পারে? সরি, 12 না, 2। দুজন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে 2 জন মেম্বারকে সে অ্যাপয়েন্ট করতে পারে। কোথায়? লোকসভাতে। তাহলে 12 জনকে অ্যাপয়েন্ট কোথায় করতে পারে? রাজ্যসভাতে বিভিন্ন ক্ষেত্র থেকে, ঠিক আছে। বিভিন্ন ক্ষেত্রের মেরিটোরিয়াস পার্সনকে তার সে ওখানে অ্যাপয়েন্ট করে। আচ্ছা, আর 2জনকে অ্যাপয়েন্ট করে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে লোকসভাতে। বোঝা গেল? আচ্ছা, এই যে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি স্টারটা কেন দিয়ে রেখেছি, অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে যে লোকসভাতে অ্যাপয়েন্ট করে, এই ব্যাপারটা একটু বলে রাখি। অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি লোকসভাতে যে 2জন করে অ্যাপয়েন্ট করবে, এটা করা হয়েছিল 10 বছরের জন্য, মানে 1950 থেকে 1960 সাল পর্যন্ত এটা করা হয়েছিল, ঠিক আছে। কেবলমাত্র অ্যাংলো ইন্ডিয়ান না, তার সাথে সাথে যে আমাদের আলাদা আলাদা কোটা রয়েছে লোকসভা ভোটের জন্য, এসসি এসটি যে কোটা রয়েছে আলাদা, দেখবে কোনো জায়গার এসসি সিট থাকে, কোনো জায়গায়, যেমন জয়নগর লোকসভা কেন্দ্র একটা এসসি লোকসভা কেন্দ্র। হ্যাঁ, তো এই যে কোটাগুলো রয়েছে, এগুলো কিন্তু করা হয়েছিল 60 বছরের জন্য। কারণ আমাদের মেকার্স অফ কনস্টিটিউশন তারা এটাই ভেবেছিল যে এত সুন্দর একটা কনস্টিটিউশন আমরা তৈরি করে দিচ্ছি, যার ফলে 10 বছরের মধ্যে এই ভেদাভেদ সমস্ত কিছু উঠে যাবে, ঠিক আছে। এই ভেদাভেদ থাকবে না। উঁচু জাত, নিচু জাত, দলিত, পীড়িত, হিন্দু, মুসলিম, এটসেট্রা এটসেট্রা ব্যাপারগুলো অনেকটা কমে যাবে 10 বছরের মধ্যে। কিন্তু সেটা যথাযথ হয়নি। তার জন্য কি হয়, 60 সালের পর থেকে প্রত্যেকবারেই 10 বছরের জন্য আবার এটাকে কি করে, এক্সটেন্ড। 60-এর পরে 70 হয়েছে, 70-এর পরে 80, 80-তে গিয়ে আবার 90, 90-এর পরে 2000, 2000 পরে 2010, আবার এই 2020, আবার এই 2020-তে কিছুদিন আগে আমাদের গভর্নমেন্ট কি করেছে, আমাদের সরকার কি করেছে, বিজেপি সরকার আবার ওটাকে ফের 10 বছরের জন্য বাড়িয়ে দিয়েছে। বোঝা গেল? তো তাহলে এটা কেবলমাত্র এসসি এসটির জন্য না, এটা অ্যাংলো ইন্ডিয়ানদের জন্যও ছিল। অ্যাংলো ইন্ডিয়ান কারা? 200 বছর ভারতবর্ষে রাজত্ব করেছে ইংরেজরা। তাহলে সেই ইংরেজরা কি হয়েছে, প্রচুর ইংরেজদের সাথে ভারতবর্ষের মানুষের বিবাহ সম্পর্ক স্থাপন হয়েছে, এবং তারা সেখানে নিজেদেরকে, মানে অ্যাকচুয়ালি অ্যাংলো ইন্ডিয়ানের যে অ্যাংলো ইন্ডিয়ান আমরা কাকে বলি, অ্যাংলো ইন্ডিয়ান বলতে গেলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে ব্রিটেনের যে মানে যার বাবা অথবা মা যে কোনো একজন ব্রিটেনের এবং বাকি একজন ভারতবর্ষের, তাদেরকে আমরা অ্যাংলো ইন্ডিয়ান বলে জানি। কিন্তু অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন, অ্যাংলো ইন্ডিয়ান বলতে বোঝাচ্ছে, অ্যাংলো ইন্ডিয়ান কাদেরকে বলে, এই যে অ্যাংলো ইন্ডিয়ানের যে এই প্রভিশনটা এখানে বলছি, এই অনুযায়ী কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান কেবলমাত্র ব্রিটেন না, ইউরোপীয় হলেই হবে। বাবা অথবা মায়ের যে কোনো একজনের ইউরোপ জিন, আর বাকি জনের ইন্ডিয়ান জিন, ঠিক আছে। এইরকম ভাবে যদি কোনো সন্তান ভারতবর্ষে তাদের থেকে থাকে, বা তাদের বংশধরেরা যদি ভারতবর্ষে থেকে থাকে, তাদেরকে আমরা অ্যাংলো ইন্ডিয়ান বলবো। যদিও গোয়াতে যে পর্তুগিজরা থাকে, তারা নিজেদেরকে অ্যাংলো ইন্ডিয়ান বলে না, দাবি করে না, মনেও করে না, ঠিক আছে। যাই হোক, তো এই অ্যাংলো ইন্ডিয়ানদের ব্যাপারটাও কিন্তু ছিল 1960 সাল অবধি, 10 বছরের জন্য। তারপর থেকে এই 2জন করে অ্যাংলো ইন্ডিয়ান মেম্বার লোকসভাতে নমিনেট করা হয়। এসসি এসটি তো নমিনেট করা হয় না, অ্যাংলো ইন্ডিয়ান কেন নমিনেট করা হয়? এর পিছনে যে কারণটা, সেটা হলো যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে এসসি এসটি বিভিন্ন জায়গায় অনেক বেশি বেশি পরিমাণে দেখা যায়। যেমন জয়নগর একটা এসসি কেন্দ্র, তার কারণ জয়নগরের ভোটারদের মধ্যে বেশিরভাগ মানুষ এসসি, ঠিক আছে। তাহলে এটাকে এসসি কেন্দ্র করে দেওয়াই বেটার। আচ্ছা, কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানরা খুব অল্প পরিমাণে আছে, এবং এরা নির্দিষ্ট এক জায়গায় নেই, মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় খুব অল্প অল্প পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে ছড়িয়েছে। দেখা যাবে একটা লোকসভা কেন্দ্রে হয়তো গুনলে খুব বেশি হলে 100টা অ্যাংলো ইন্ডিয়ান পাওয়া যায়, আবার তার পাশের লোকসভা কেন্দ্রে 10টা পাওয়া যাবে, এইভাবে রয়েছে। কিন্তু তাদের সংখ্যাটা ভারতবর্ষে আবার নিতান্তই, সারা ভারতবর্ষ মিলিয়ে যে নিতান্তই কম তা নয়। সুতরাং তাদের তো একটা রিপ্রেজেন্টেটিভ লাগবে পার্লামেন্টে, যারা কিনা অ্যাংলো ইন্ডিয়ানদের যদি কোনো সমস্যা থেকে থাকে, তাদের কমিউনিটির কি প্রবলেম, তাদের কমিউনিটির সাথে যদি ভারতবর্ষীরা ঠিকঠাক বিহেভ না করে, তাদের কমিউনিটিকে ভারতবর্ষ যদি নিজেদের মনে করতে না পারে, তার জন্য তাদের তো একটা রিপ্রেজেন্টেটিভ লাগবে এই ব্যাপারগুলোকে সলভ করার জন্য। সেই জন্য এদেরকে কি করা হলো, প্রেসিডেন্টের উপর দায়িত্ব দিয়ে দিয়েছিল আমাদের কনস্টিটিউশন মেকারসরা, যে প্রেসিডেন্ট 2জন করে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে অ্যাপয়েন্ট করে লোকসভাতে রাখবে, ঠিক আছে। তো এই যে 60 সাল থেকে বলছি, পর পর এসসি এসটি এবং অ্যাংলো ইন্ডিয়ান এগুলোকে পর পর এক্সটেন্ড করতে করতে 2020 সালে এসে আবার ফের এক্সটেন্ড করে দিয়েছে 2030 সাল পর্যন্ত। কিন্তু এই যে এক্সটেনশনটা হয়েছে, সেটা কেবলমাত্র এসসি এসটি দের এক্সটেনশনটা করা হয়েছে, অ্যাংলো ইন্ডিয়ানের ক্ষেত্রে কিন্তু এক্সটেনশনটা করা হয়নি 2020 সালে। বোঝা গেল?
এবার করা হয়নি তাই বলে এটা আমি বলতে পারি না এই মুহূর্তে যে ওটা অ্যাংলো ইন্ডিয়ানের প্রভিশনটা দুম করে তুলে দেওয়া হয়েছে। না, তুলেও দেওয়া হয়নি। ব্যাপারটা এমন যে যখনই এটা অ্যাংলো ইন্ডিয়ানটা এক্সটেন্ড করা হলো না, তখনই কেরালা বা এইসব দিকে যেসব প্রচুর অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি রয়েছে, প্রায় 30,000 মতো অ্যাংলো ইন্ডিয়ান রয়েছে কেরালাতে, তো তারা তখন বলতে থাকে, একটা সংগঠন করে, তারা মিছিল ধর্ণা এটসেট্রা অনেক কিছু করে, যে আমাদের কমিউনিটি এখনো কিন্তু সেইভাবে ভারতীয়দের সাথে মিশতে পারেনি, এখনো ভারতীয়রা, মূল ভারতীয়রা তারা আমাদেরকে আলাদা রকম ভাবে দেখে। সরকারের যেটা বক্তব্য ছিল যে 1947 সাল থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত অ্যাংলো ইন্ডিয়ানরা ভারতবর্ষে রয়েছে, তারা ভারতীয়দের সাথে মিশে গেছে, তারা আলাদা করে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি বলে হয়তো তেমন কিছু নেই। অ্যাংলো ইন্ডিয়ানদের ছেলে মেয়েদের সাথে ভারতীয়রা বিয়ে করছে, তারা একসাথে, তারপরে তাদের পরবর্তী জেনারেশন আসছে, ঠিক আছে। আর চাপ নেই, আমরা ভারতীয়রা একটু অ্যাংলো ইন্ডিয়ান বেশি পছন্দ করি। হ্যাঁ, তো সুতরাং তো এতদিন ধরে অ্যাংলো ইন্ডিয়ান ছেলেমেয়েরা তারা নিজেদের মধ্যে বিবাহ করবে না, তাদের পরবর্তী জেনারেশন ভারতবর্ষীদের সাথে মিশে যাবে না, এমন ব্যাপারটা নয়। তো যার জন্য ভারত সরকার কি করেছে, বলেছে যে এখন অ্যাংলো ইন্ডিয়ানটা আলাদা করে কিছু আছে বলে মনে হয় না, সুতরাং এটার আলাদা দুটো করে এক্সট্রা করে লোকসভাতে নিয়ে আসার কোনো দরকার নেই। তো কেরালা থেকে যখন এরকম একটা দাবি উঠলো এবং সারা ভারতবর্ষ থেকে অ্যাংলো ইন্ডিয়ানরা যখন প্রোটেস্ট করতে থাকলো, তখন আবার আমাদের সরকার, বর্তমান ভারত সরকার কিন্তু এটা বলেছে যে ঠিক আছে, এই মুহূর্তে আমরা এসসি এসটি তে প্রভিশনটা বাড়িয়ে রাখলাম, অ্যাংলো ইন্ডিয়ানটা তুলে দেবই যে বলছি না, আমরা সময় নিলাম, আমরা কিছুদিন পরে ভেবেচিন্তে দেখবো, যদি অ্যাংলো ইন্ডিয়ানটা মনে করা হয় যে আবার কিছুদিনের জন্য অ্যাংলো ইন্ডিয়ান কোটাটা এক্সটেন্ড করার দরকার আছে, তাহলেই করব, নতুবা নয়। তাহলে আমি এই মুহূর্তে বলতে পারছি না যে দুজন মেম্বার এই জিনিসটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপাত দৃষ্টিতে ওটাকে কিন্তু আর রিনিউ করা হয়নি বা ওটাকে এক্সটেন্ড করা হয়নি, তবে বন্ধ করে দেওয়া হয়েছে এটা কিন্তু এখনো অফিসিয়ালি বলা যাচ্ছে না। যাই হোক, এইটাই বোধহয় জানতে চেয়েছিল আগের দিন কেউ একজন, আমার ঠিক নাম মনে পড়ছে না। আচ্ছা, বলছি এখন যে 545 জন আছে তার মধ্যে কি 2 জন আছেন অ্যাংলো ইন্ডিয়ান? না, বর্তমানে এখন এখন নেই, এখন নেই বিজেপি সরকার। দেখো কি বললাম, এই অ্যাংলো ইন্ডিয়ান, কি আমি একটু আগে কি বললাম, প্রেসিডেন্ট যাদেরকেই মানে রেকমেন্ড করবে বা প্রেসিডেন্ট যাদেরকেই অ্যাপয়েন্ট করবে, সবাই কিন্তু অ্যাপয়েন্টেড হবে আমাদের প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, ঠিক আছে, বা গভর্নমেন্ট যাদেরকে চাইবে তার পরামর্শ অনুযায়ী। নামেই যে কোনো কাজ নামেই প্রেসিডেন্ট করে, ঠিক আছে, কিন্তু সরকার না চাইলে প্রেসিডেন্ট সে কাজ করে না। কারণ গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক উপায়ে মানুষ তার সরকার গঠন করেছে, প্রেসিডেন্টেরও এটা দায়িত্ব যে সরকারের কথা শুনছে, প্রধানমন্ত্রীর কথা প্রেসিডেন্ট শুনছে, তার মানে এটা না যে নরেন্দ্র মোদীর কথা শুনছে। প্রধানমন্ত্রীর কথা প্রেসিডেন্ট শুনে চলছে, তার মানে প্রেসিডেন্ট এটা মনে করছে যে 130 কোটি ভারতবাসীর কথা আমি শুনছি, ঠিক আছে, বোঝা গেল। তো সুতরাং এই সরকার যখন আর চাইছে না যে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি ব্যাপারটা থাকুক, তাই এরা আর নতুন করে রাখেনি, এখন কিন্তু বর্তমানে নেই। আচ্ছা, তো বলছি আরেকটা কোশ্চেন। হ্যাঁ, আপনি বললেন যে 12 জনকে নমিনেট করে রাজ্যসভা থেকে, আর্টস সায়েন্স আর কমার্স এই ফিল্ড থেকে, কিন্তু যখন লক্ষ্মীকান্ত পড়েছিলাম তখন দেখেছিলাম ওখানে ওই সোশ্যাল সার্ভিস অ্যান্ড আপনার আরো কিছু ছিল, ফিল্ড ছিল, হ্যাঁ, সোশ্যাল সার্ভিস যেমন যে ফিল্ডগুলো লিটারেচার। আছে এগুলো সব ওই আর্টস এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, ঠিক আছে, বোঝা ও গেল। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো আচ্ছা, বুঝতে মেইনলি পেরেছি। তিনটে, সায়েন্স, কমার্স এন্ড আর্টস, বোঝা গেল। আচ্ছা, লক্ষ্মীকান্তের জায়গাটা আমি দেখে নিব, হয়তো ব্র্যাকেটে বা অন্যরকম ভাবে লেখা আছে, লাইনটা কখনো পারলে আমাকে একটু ছবি তুলে পাঠিও। না স্যার, ব্র্যাকেটে কিছু লেখা নেই, ডিরেক্টলি লেখা আছে যে এক্সপেরিয়েন্স ইন লিটারেচার, সায়েন্স, আর্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লিটারেচার, আর্টস, সোশ্যাল সার্ভিস, এই তিনটে অ্যাকচুয়ালি একটাই কোটা আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো নেক্সট দেখো, বলছে হি ক্যান ডিসলভ দ্য হাউস বা লোকসভা। প্রেসিডেন্ট মনে করলে লোকসভাকে ভেঙে দিতে পারে, অবশ্যই প্রেসিডেন্ট মনে করলো আর লোকসভা দুম করে ভেঙে গেল এমন না, যদি প্রধানমন্ত্রী মনে করে যে না লোকসভা এখন চালাতে পারছি না, আপনি ভেঙে দিন, তাহলে ভেঙে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, হি ক্যান পাস অর্ডিনেন্স, such ordinance can stay maximum 6 months without parliamentary approval। অর্ডিনেন্স ব্যাপারটা বোধহয় গভর্নর পড়ানোর সময় বলেছিলাম। অর্ডিনেন্স ব্যাপারটা এমন, যখন পার্লামেন্ট তার সেশনে থাকবে না, অর্থাৎ পার্লামেন্টে তো সারা বছর ধরে পার্লামেন্টের সভা চলে এমন ব্যাপার না, ঠিক আছে, সারা বছর যদি এমপিরা গিয়ে পার্লামেন্টে বসে বসে সভা করে, তাহলে এলাকার উন্নয়নের কাজ কখন করবে, তাই তো। তাহলে পার্লামেন্টের সেশন চলার একটা নির্দিষ্ট টাইম আছে, সেই সময় যে পার্লামেন্টের সেশন যখন চলছে না, সেই সময় যদি আমাদের দেশে কোনো জরুরি আইন পাশ করা হয়ে থাকে বা পাশ করার দরকার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্ট মনে করলে সেই অর্ডিনেন্স জারি করে দিতে পারে। অর্থাৎ অর্ডিনেন্স ব্যাপারটা কি, যে আমরা কি জানতাম যে কোনো একটা অ্যাক্ট চালু করতে গেলে সেটা আগে লোকসভা থেকে পাশ হবে, তারপরে অন্য আর একটা কক্ষে যাবে রাজ্যসভা,
দুটো জায়গা থেকে পাস হলে প্রেসিডেন্ট সিগনেচার করবে, তবেই সেটা অ্যাক্টে পরিণত হবে। কিন্তু অর্ডিন্যান্স মানে যখন যখন লোকসভা রাজ্যসভা চলছে না, অর্থাৎ পার্লামেন্ট সেশনে নেই, পার্লামেন্ট বন্ধ, আউট অফ সেশন, সেই সময় যদি কোনো দরকারি আইনের প্রয়োজন পড়ে থাকে, তখন কি হবে, তখন প্রেসিডেন্ট নিজে থেকে একটা অ্যাক্ট জারি করে দিতে পারে, ঠিক আছে, সেইটাকে আমরা বলবো অর্ডিন্যান্স। তাহলে এইরকম যদি প্রেসিডেন্ট কোনো অর্ডিন্যান্স জারি করে থাকে, এই অর্ডিন্যান্স ম্যাক্সিমাম কতদিন থাকবে, 6 মাস থাকবে উইদাউট পার্লামেন্টারি অ্যাপ্রুভাল। অর্থাৎ এটা বলা হচ্ছে যে এই 6 মাসের মধ্যে পার্লামেন্ট ওপেন করতে হবে, এবং ওপেন করে এই যে প্রেসিডেন্ট অর্ডিন্যান্সটা জারি করেছে, এই অর্ডিন্যান্সের উপরে ভোটাভুটি হবে উভয় পক্ষেই। যদি ভোটাভুটিতে উভয় পক্ষে অর্ডিন্যান্সটা পাস হয়ে যায়, তাহলে অর্থাৎ পার্লামেন্ট মেনে নিচ্ছে হ্যাঁ প্রেসিডেন্ট যে অর্ডিন্যান্স জারি করেছে এটা ঠিক আছে, এটা আমরা রাখতে চাইছি, সেক্ষেত্রে কিন্তু অর্ডিন্যান্সটা থেকে যাবে। যদি পার্লামেন্ট অর্ডিন্যান্সটা মেনে না নেয়, তাহলে কিন্তু অর্ডিন্যান্সটা ওখানে ক্যান্সেল হয়ে যাবে। আর ম্যাক্সিমাম কতদিন থাকতে পারে এই অর্ডিন্যান্স পার্লামেন্টের অ্যাপ্রুভাল ছাড়া? 6 মাস থাকতে পারে। বোঝা গেল? যেমন লাস্ট একটা বলি, মনে পড়ছে না, যেটা মনে পড়ছে যে মানে ওই প্রেসিডেন্ট লাস্ট একটা অর্ডিন্যান্স জারি করেছিল যেটা পার্লামেন্ট থেকে পাস হয়ে গেছিল, সেটা হচ্ছে 2019 সালেই নাবালিকা বা মানে আন্ডার এজ যে রেপ কেস, যারা রেপিস্ট তাদেরকে, মানে আন্ডার 18 যেসব রেপ ভিকটিমস গুলো যারা রয়েছে, তাদের যারা রেপিস্ট তাদেরকে ফাঁসি দেওয়া, সরাসরি ফাঁসি, মানে এইরকম ব্যাপার যে তাদের ট্রায়াল কম দিন চলবে এবং তাদের দোষ সাব্যস্ত হলে তাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদেরকে ফাঁসি দিতে হবে। এটা একটা আমাদের প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করেছিল, এবং সেটা কিন্তু পরে পার্লামেন্ট ওপেন করে সেটাকে পাস করে দিয়েছে, মানে রাজ্যসভা লোকসভা সকলেই একমত যে হ্যাঁ চলো আইনটা বেশ কঠোর আইন, বেশ ভালো আইন, এইরকম ভাবে। ঠিক আছে, তো এটাকেই আমরা অর্ডিন্যান্স বলছি, এটাকেই অর্ডিন্যান্স বলে। মনে রেখো অর্ডিন্যান্সটা কি জিনিস, 6 মাসের মধ্যে কিন্তু অর্ডিন্যান্সটাকে পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভ করতে হয়, তাহলে পার্লামেন্টারি অ্যাপ্রুভ ছাড়া ম্যাক্সিমাম 6 মাস চলতে থাকতে পারে অর্ডিন্যান্স। আচ্ছা, হি সমন্ড অ্যান্ড প্রোরোগ দ্য পার্লামেন্ট। সমন মানে এই যে পার্লামেন্টে যে সেশন হয়, আমি বললাম যখন পার্লামেন্ট পড়াবো তখন ব্যাপারটা ভালো করে বুঝে, পার্লামেন্টে বছরে 3টে সেশন হয়, যে সেশন গুলো যখন হবে তখন এমএলএরা তো নিজের এলাকায়, মানে তোমার এমএলএ তোমার পাড়ায়, সাপোজ মানে জয়নগরের যে এমএলএ উনি এখন জয়নগরে রয়েছেন, ঠিক আছে, তো যে দমদমের এমএলএ দমদমে রয়েছে, দার্জিলিং এর এমএলএ দার্জিলিং এ রয়েছে, এখন যখন পার্লামেন্টের সেশন যখন শুরু হবে তখন সকলে তো গিয়ে পার্লামেন্টে একসাথে সকলকে হাজির হতে হবে, তাহলে সবাই তো সারা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, নিজেদের এলাকায় গিয়ে কাজ করছে, ঠিক আছে, তো তাহলে পার্লামেন্টে তাদেরকে ডাকবে কে, সমন করবে কে, তাদেরকে ডেকে পাঠাবে সেশনের জন্য, পার্লামেন্টকে সেশন চালু করার জন্য সমন করবে কে, প্রেসিডেন্ট। অর্থাৎ প্রেসিডেন্ট এটা বলবে যে এই ডেটের পার্লামেন্ট চালু হবে এবং এই ডেটের মধ্যে পার্লামেন্ট চালু করা হোক, তোমরা সবাই নির্দিষ্ট ইনিশিয়েটিভ নাও এবং সকলে পার্লামেন্টে আসো, এরকম নোটিফিকেশন প্রেসিডেন্ট জারি করে। আর প্রোরোগ, প্রোরোগ মানে কি, মানে সেশন যখন শেষ হয়ে গেছে, পার্লামেন্টের সেশন যখন শেষ হয়ে গেছে, কাজকর্ম শেষ, তখন প্রেসিডেন্ট এটার প্রোরোগ ঘোষণা করে, অর্থাৎ পার্লামেন্টের কাজ এখানেই শেষ, পার্লামেন্ট এই পরদিন থেকে পার্লামেন্ট বন্ধ, তোমরা আবার নিজের এলাকায় ফিরে যেতে পারো। বোঝা গেল? এইরকম সমন করা মানে ডেকে আনা, প্রোরোগ মানে এটা যে শেষ হয়ে গেছে বন্ধ করে দেওয়া সেশন, এই দুটোর কাজই কিন্তু করে প্রেসিডেন্ট। আচ্ছা, জুডিশিয়াল পাওয়ার দেখি, জুডিশিয়াল পাওয়ার কি আছে, হি অ্যাপয়েন্টস দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট এন্ড হাই কোর্ট। এটা তোমরা আগে থেকেই জানো যে সুপ্রিম কোর্ট এবং হাই কোর্টের যে জাজ আছে তাদেরকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট। হি ক্যান স্টপ ক্যাপিটাল পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসি বা মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড কিন্তু একমাত্র প্রেসিডেন্ট বন্ধ করতে পারে। নির্ভয়া যে কেসটা হয়েছিল দিল্লিতে 2012 সালে, কিছুদিন আগে তাদের ফাঁসি হয়েছে, তার কারণ ক্রমাগত তারা শুধু কেবলমাত্র প্রেসিডেন্টের কাছে ওই ক্ষমা ভিক্ষা এটসেট্রা এটসেট্রা করে যাচ্ছিল। আচ্ছা, নেক্সট, হি ক্যান কাট শর্ট দ্য টার্ম অফ ইমপ্রিজনমেন্ট অফ এ প্রিজনার অফ সেন্ট্রাল জেল। সেন্ট্রাল জেলের কোনো একটা প্রিজনারের তার যে ইমপ্রিজনমেন্টের যে টার্ম, অর্থাৎ তার যে শাস্তি পাওয়ার যে মেয়াদ, সেটাকে প্রেসিডেন্ট মনে করলে কমিয়ে ছোট করে দিতে পারে। ওই যে বললাম, এখন সুদীপ্ত, যদি দেখা গেল সুদীপ্ত এখন প্রেসিডেন্ট হয়ে গেছে, তো কিছুদিন পরে সুদীপ্ত যখন প্রেসিডেন্ট হবে, তখন আমি একটা কাউকে মার্ডার করে দিই, অর্ণব স্যারকে মার্ডার করে দিয়েছি দুম করে জেলে চলে গেছি, এবার আমার ফাঁসি হয়নি, 14 বছরের সাজা হয়েছে, সুদীপ্ত ভাবলো চলো স্যার আমার চেনাশোনা, স্যারের 14 বছরটা কমিয়ে 4 বছর করে দিই, ঠিক আছে, জাস্ট এক্সাম্পল দিলাম, হাইপোথেটিক্যাল এক্সাম্পল, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা প্রেসিডেন্ট। হ্যাঁ, আবার আমি কেন স্যার? এক্সাম্পল দিচ্ছি ভাই, নিজেকে প্রেসিডেন্ট ভাববো না, অসুবিধা কোথায়, তোমাকে তো স্যালারি দেওয়া হচ্ছে না, কোনো কিছু দেওয়া হচ্ছে না, জাস্ট ভাবতে বলা হচ্ছে, অত চাপ নেওয়ার কিছু নেই। আচ্ছা, তো কি বলছে, তো এখানে ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা এরকম যে কোনো প্রিজনারের যদি বিহেভিয়ার ভালো হয়, কোনো প্রিজনার যদি প্রেসিডেন্ট মনে করে যে চলো একে কিছু শাস্তি মুকুব করে দেওয়া হোক, তা সেক্ষেত্রে প্রেসিডেন্ট প্রত্যেক বছরই করে থাকে আর কি, প্রচুর প্রচুর করে থাকে।
আচ্ছা, নেক্সট ফিনান্সিয়াল পাওয়ার। He can convert any money bill into law without any recommendation of upper house. তো প্রেসিডেন্টের কাছে এই পাওয়ারটা দেওয়া রয়েছে যে আপার হাউসের রেকমেন্ডেশন ছাড়া, অর্থাৎ রাজ্যসভার রেকমেন্ডেশন ছাড়া লোকসভাতে যখন কোনো মানি বিল পাস হয়ে যাবে, তারপর লোকসভা সেই মানি বিলটা নিয়ে প্রেসিডেন্টের কাছে যখন চলে যাবে, তখন প্রেসিডেন্ট সেই মানি বিলের সিগনেচার করে দেবে এবং সেটা অ্যাক্টে পরিণত হয়ে যাবে। বোঝা গেল? তাহলে অন্যান্য বিলের ক্ষেত্রে আমরা কি দেখেছি, লোকসভা রাজ্যসভা উভয় কক্ষ থেকেই বিলটা পাস করাতে হয়, তারপরে প্রেসিডেন্ট সিগনেচার করে, তবেই সেটা অ্যাক্টে পরিণত হয়। কিন্তু এক্ষেত্রে মানি বিলের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। মানি বিলের ক্ষেত্রে লোকসভা থেকে যদি ব্যাপারটা পাস হয়ে যায় বিলটা, তাহলে প্রেসিডেন্টের কাছে চলে গেলে প্রেসিডেন্ট সেটাকে সিগনেচার করে দিলেই সেটা অ্যাক্টে পরিণত হয়ে যায়। বোঝা গেল? সেটাই এখানে বলছে, হি ক্যান কনভার্ট এনি মানি বিল ইনটু ল উইদাউট এনি রেকমেন্ডেশন অফ আপার হাউস। তাহলে এটা একটা প্রেসিডেন্টের স্পেশাল ফিনান্সিয়াল পাওয়ার। আপার হাউসের রেকমেন্ডেশন ছাড়াই প্রেসিডেন্ট মনে করলে কেবলমাত্র লোয়ার হাউসের রেকমেন্ডেশনেই কিন্তু মানি বিল সিগনেচার করে মানে অ্যাক্টে পরিণত করে দিতে পারে। নেক্সট, হি অর্ডারস এন্ড বাজেট ইজ প্লেসড ইন। সে অর্ডার করলে তবেই বাজেট পেশ করা হয় পার্লামেন্টে। তারপরে হি প্রসেসেস দ্য কনসলিডেটেড ফান্ড এন্ড দ্য কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। ভারতবর্ষের কনসলিডেটেড ফান্ড এবং কন্টিনজেন্সি যে ফান্ড রয়েছে, এই ফান্ডগুলো তার আন্ডারেই দেখাশোনা করা হয়। দেখাশোনা নিশ্চয়ই সে নিজে করে না, প্রেসিডেন্টের কোনো কাজ নেই, সে নিজে কোনো কাজ করবে না, প্রেসিডেন্টকে দিয়ে আমরা কোনো কাজ করাবো না, কারণ সে আমাদের দেশের রাজার মতো, সে আমাদের দেশের হাইয়েস্ট ইউনিট। তাহলে ফান্ড গুলো তার আন্ডারে দেখাশোনা করা হয়, মানে সে নিজে টাকা পয়সা সকাল বিকেল হিসেব রাখে তা নয়। টাকা পয়সার হিসেব কে রাখে? ফান্ডের হিসেব কে রাখে? এনিওয়ান কে রাখে? ক্যাগ। হ্যাঁ, তো ক্যাগের হিসেব ক্যাগ রাখে। তো কিন্তু কার আন্ডারে থাকে ফান্ডগুলো? প্রেসিডেন্টের আন্ডারে থাকে, ঠিক আছে? তো এবং সেখান থেকে অ্যালোকেট ফান্ড ফর্ম দেওয়া, এবং সেখান থেকে যখন কোনো ফান্ড অ্যালোকেট করতে হয় তখন প্রেসিডেন্টের সিগনেচার লাগে। ওই যে আইলাতে এত টাকা দেয়া হবে, এটা প্রধানমন্ত্রী ঘোষণা করে, তারপর ক্যাগকে গিয়ে বলে, ক্যাগ সেটাকে সিগনেচার করে দেয়। তারপর সেখানে ফাইনালি টাকাটা যখন ফান্ড থেকে নিতে হয়, তখন প্রেসিডেন্টের অনুমতি নিয়ে ক্যাগ টাকাটা নিয়ে প্রধানমন্ত্রীকে দিয়ে দেয়। যে আইলা না, কিছুদিন আগে কি হলো, আমাদের ঝড়টার নাম কি ছিল ভুলে গেলাম, কি ছিল যেটা আমাদের 12-13 ঘন্টা ধরে ঝড় হলো, ওরে বাপরে, আমফান। আমফান। তো ঠিক আছে, বোঝা গেল? তো এইভাবে ফান্ড অ্যালোকেট করা হয়, ঠিক আছে? তো কনসলিডেটেড ফান্ড হচ্ছে আমাদের ভারতবর্ষের জেনারেল ফান্ড, যেখান থেকে সমস্ত মানে ভারতবর্ষের সরকারি কাজকর্মগুলো করা হয় এবং বিভিন্ন কনস্টিটিউশনাল পোস্ট, তাদের স্যালারি, পেনশন এটসেট্রা দেওয়া হয়। আর কন্টিনজেন্সি ফান্ড হচ্ছে আমাদের এমার্জেন্সি ফান্ড, মানে এই আমফানের ঝড়ে যখন কোনো ক্ষতি হলো বা করোনার জন্য ব্যয় করতে হবে বা যুদ্ধ লেগেছে সেক্ষেত্রে ব্যয় করতে হবে কিছু টাকা, তখন কন্টিনজেন্সি ফান্ড থেকে, বা বলতে পারো এটা এমার্জেন্সি ফান্ড, যেটাকে আমরা কন্টিনজেন্সি ফান্ড বলি। বোঝা গেল? আচ্ছা, সঙ্গীতা চক্রবর্তী বলছে পলিটিতে এডুকেশন কোয়ালিফিকেশন আনা দরকার। আরে এডুকেশনাল কোয়ালিফিকেশন আনা দরকার মানে তো ওটাই আমি বলেছিলাম তোমাদেরকে, যে যেটা বললাম না, গণতন্ত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে কি করবে তুমি? রবীন্দ্রনাথ যদি প্রধানমন্ত্রী হতো, তুমি কি ভোট দিতে না? চাইতে না রবীন্দ্রনাথ প্রধানমন্ত্রী হোক? রবীন্দ্রনাথের মতো মানুষ, তার তো এডুকেশনাল কোয়ালিফিকেশন নেই। সার্টিফিকেট দেখে তো আর মানুষ বিচার করা যায় না ভাই, আর সার্টিফিকেট থেকে যোগ্যতাও বিচার করা যায় না। যার যত বেশি সার্টিফিকেট আছে তার তত বেশি যোগ্যতা, ব্যাপারটা এমনটা নয়। আচ্ছা, আর গণতন্ত্র যদি তোমার মনে হয় যে মানুষটা শিক্ষিত নয়, তাকে ভোট দেবে না, কে বলেছে তাকে জেতাতে? আর যদি বেশিরভাগ মানুষ এই মূর্খ মানুষটিকে চায়, তাহলে দোষ তো জনগণের, পাবলিককে, তার দোষ দিয়ে কি লাভ? যদি তোমাদের পাড়ায় কেউ একজন দেখা গেল যে মানে স্কুলেই যায়নি, সে হয়ে গেছে তোমাদের পাড়ার একজন চেয়ারম্যান বা তোমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তাহলে দোষটা কার? তার না যারা ভোট দিল তার? মানুষ চেয়েছে তাই হয়েছে, মানুষ ভোট দিয়েছে কেন এমন মানুষকে? ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, নেক্সট এমার্জেন্সি পাওয়ার। এমার্জেন্সি পাওয়ার, তিনটে এমার্জেন্সি আমরা আছে জানি। এমার্জেন্সি নিয়ে যে আমার সিরিজটা রয়েছে ইউটিউবে, স্যারের কাছ থেকে লিংক নিয়ে দেখে নিতে পারো, যারা লিংক দেখোনি, যারা ভিডিওগুলো দেখোনি তারা দেখে নিতে পারো এমার্জেন্সি যে লেকচার গুলো রয়েছে। ন্যাশনাল এমার্জেন্সি আছে আর্টিকেল 352 তে, ঠিক আছে? এই ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হতে পারে সমস্ত ভারতবর্ষ জুড়ে অথবা ভারতবর্ষের কোনো একটা পার্টে এটা জারি করে, এটা প্রেসিডেন্টই জারি করে। তো 352 তে রয়েছে ন্যাশনাল এমার্জেন্সি, তিনটে আর্টিকেল তো খুব ভালো করেই মুখস্থ করতে হবে, এমনি মুখস্থ থেকে যায়। 352 ন্যাশনাল এমার্জেন্সি, 356 স্টেট এমার্জেন্সি, এন্ড 360 হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি।
তো ন্যাশনাল দেখা গেল চায়নার সাথে আমাদের যুদ্ধ লেগেছে, তো তাহলে কি হতে পারে, সারা ভারতবর্ষে এমার্জেন্সি জারি হতে পারে, অথবা পূর্ব ভারতের যেটুকু জায়গা, পূর্ব ভারত বা উত্তর পূর্ব ভারত ধরে যেটুকু জায়গা চায়নার সাথে আমাদের যুদ্ধ চলছে, সেইটুকু জায়গা, দক্ষিণ ভারতটাকে আমরা বাদ দিয়ে দিলাম কারণ চায়নার সাথে ওখানে তো কোনো অসুবিধা নেই, সেইটুকু জায়গা জুড়ে আমরা ন্যাশনাল এমার্জেন্সি জারি করতে পারি। এমনটাও হতে পারে, কোনো পার্টেও হতে পারে ন্যাশনাল এমার্জেন্সি। স্টেট এমার্জেন্সি আর্টিকেল 356 অ্যাপ্লিকেবল টু এ পার্টিকুলার স্টেট, মানে কোন একটা পার্টিকুলার স্টেটে স্টেট এমার্জেন্সি জারি করা যেতে পারে। বোঝা গেল? যে স্টেটে জারি করা হবে কেবলমাত্র সেই স্টেটের জন্য, এমনটা নয় যে একসাথে 3-4টে স্টেটে জারি করা যাবে না, হতেই পারে। দেখা গেল বিহারেও ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি চলছে, পশ্চিমবঙ্গেও চলছে, উড়িষ্যাতেও চলছে, তবে তাদের 3টে আলাদা আলাদা ভাবে চলছে, এমন না যে 3টে একসাথে এমার্জেন্সি চলছে, স্টেট এমার্জেন্সি। আচ্ছা, ফিনান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল 360 তে আছে নট এক্সারসাইজড টিল ডেট। ফিনান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল 360 তে আছে, এটা কিন্তু এখনো পর্যন্ত ভারতবর্ষে কখনো ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি করা হয়নি। তাহলে একমাত্র এমার্জেন্সি যেটা ভারতবর্ষে এখনো জারি করা হয়নি সেটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল 360। এই 3টে এমার্জেন্সি নিয়ে খুব সুন্দর ক্লাস রয়েছে, তোমরা দেখে নিও। আচ্ছা, সোনারপুর গ্রুপটাতেই বোধহয় আপলোড করা রয়েছে, ইউটিউব গ্রুপটাতে। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর জিনিস রয়েছে যেটা তোমাদের বিভিন্ন পরীক্ষাতে আসে। ইন এমার্জেন্সি পিরিয়ড ইদার অ্যাট কান্ট্রি অর স্টেট বাজেট উইল অলওয়েজ ইন্ট্রোডিউস বাই প্রেসিডেন্ট। তাহলে যে কোনো এমার্জেন্সি চলুক না কেন, যদি কান্ট্রিতে বা দেশের বাজেট বা স্টেট কোনো রাজ্যের বাজেট যদি এমার্জেন্সি পিরিয়ডের সময় পেশ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু সেই বাজেট পেশ করে প্রেসিডেন্ট। বোঝা গেল? ক্লিয়ার? যে কোনো এমার্জেন্সির সময়তে। আচ্ছা, তো যদি প্রেসিডেন্ট কিন্তু দেশের বা রাজ্যের বাজেট পেশ করে সেই সময়। আচ্ছা, তো আরেকটা কথা যেটা বলছিলাম, এই 3টে এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি, ফিনান্সিয়াল এমার্জেন্সি, এই 3টে এমার্জেন্সি কিন্তু প্রেসিডেন্ট মনে করলে আবার যে কোনো সময় তুলে নিতে পারে। বোঝা গেল? প্রভোগ করতে পারে প্রেসিডেন্ট যে কোনো সময় এই 3টে এমার্জেন্সি তুলে নিতে পারে, সেটাও কিন্তু প্রেসিডেন্টের উপরেই সেই ক্ষমতাটা দেওয়া রয়েছে। এছাড়াও আরো অন্যরকম ভাবে অবশ্যই তোলা যেতে পারে, সেটা তোমরা এমার্জেন্সি ভিডিওটা দেখলে বুঝতে পেরে যাবে। আচ্ছা, নেক্সট, ডিপ্লোম্যাটিক পাওয়ার। ডিপ্লোম্যাটিক পাওয়ার বা কূটনৈতিক পাওয়ার। হি অ্যাপয়েন্টস ইন্ডিয়ান অ্যাম্বাসাডার্স ফর ভেরিয়াস কান্ট্রি। বিভিন্ন কান্ট্রির জন্য সে ইন্ডিয়ান অ্যাম্বাসাডার্স অ্যাপয়েন্ট করে, মানে রাষ্ট্রদূত যারা, ঠিক আছে, তাদেরকে যে একটা ইউপিএসসির একটা পোস্ট রয়েছে আইএফএস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ঠিক আছে, এই আইএফএস যারা হয় তাদেরকে প্রেসিডেন্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে অ্যাপয়েন্ট করে পাঠায় অ্যাজ ইন্ডিয়ান অ্যাম্বাসাডার, ঠিক আছে। অ্যান্ড হি ক্যান ট্রান্সফার দেম ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার। এবার সে মনে করলে একটা কান্ট্রিতে, বাংলাদেশে যে ছিল অ্যাম্বাসাডার, আমাদের ইন্ডিয়ান অ্যাম্বাসাডার যে বাংলাদেশে ছিল, দেখা গেল তাকে বাংলাদেশ থেকে সরিয়ে কানাডাতে পাঠিয়ে দিতে পারে, ঠিক আছে। এগুলো কে করে? প্রেসিডেন্ট করে। প্রেসিডেন্ট করে মানে অবশ্যই প্রেসিডেন্ট নিজে থেকে কিছু করে না, ফরেন মিনিস্ট্রির বিদেশ মন্ত্রকের দপ্তর থেকে করা হয়, শেষমেশ সিগনেচারটা বা অর্ডারটা জারি করে প্রেসিডেন্ট। বোঝা গেল? ঠিকঠাক করে মিনিস্ট্রির দপ্তর থেকে। প্রেসিডেন্ট এত কিছুতে নাক গলাবে না, তার অত সময় নেই, সে রিল্যাক্স করতে থাকে প্রেসিডেন্ট ওখানে। আচ্ছা, নেক্সট, he can ask a foreign ambassador to leave India on proven ground of misconduct. দেখা গেল যে কোন একটা ফরেন অ্যাম্বাসাডার, পাকিস্তানের অ্যাম্বাসাডার যে ভারতবর্ষে রয়েছে থেকে এখান থেকে পাকিস্তানের আইএসআই কে হেল্প করছে বা অন্য কিছু করছে, এরকম যদি কোনো প্রুভেন গ্রাউন্ড থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্ট সেই ফরেন অ্যাম্বাসাডারকে বলে দিতে পারে একদম সরাসরি তার দেশে পাঠিয়ে দেবে, আর ভারতবর্ষে তাকে থাকতে দেবে না। বোঝা গেল? আচ্ছা, এই অ্যাম্বাসি গুলো অ্যাকচুয়ালি প্রধান যে কাজ সেটা হচ্ছে ভিসা ইস্যু করা, আর বিভিন্ন দেশে যে আমাদের প্রতিনিধি, বিভিন্ন দেশে যে বিভিন্ন দেশের প্রতিনিধি থেকে থাকে তাদের দেখভাল করা। মানে আমি যদি এখন কানাডাতে যেতে চাই, বোঝা গেল, তাহলে আমি কি করব? ভারত সরকার আমাকে একটা কি দিয়েছে? পাসপোর্ট দিয়েছে, তাই তো? ভারত সরকারের পাসপোর্ট তো আমার লাগবেই। পাসপোর্ট কথার অর্থ হচ্ছে ভারত সরকার আমাকে অনুমতি দিয়েছে, পাসপোর্টটা দিয়েছে মানে ভারত সরকার আমাকে অনুমতি দিয়েছে যে আমি বিদেশ ভ্রমণ করতে পারবো। বোঝা গেল? এবার ভারত সরকার আমাকে বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছে, আর আমার যদি বাবার টাকা থাকে একটা মানে ছোট জেট কিনে নেব, মানে নিয়ে আমি একটা আমার নিজস্ব ছোট জেট কিনে নিয়ে চলে যাব যেখানে খুশি, মানে তেল ভরলাম, চালালাম, উড়ে গিয়ে কানাডাতে নামলাম, বা উড়ে গিয়ে আবার সুইজারল্যান্ডে নামলাম, এরকম ব্যাপারটা না। মানে ভারত সরকার তো আমার বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছে, কিন্তু যার দেশে যাব সে কি আমাকে অনুমতি দিয়েছে সেখানে যাওয়ার? তো সেই অনুমতিটার নাম হচ্ছে ভিসা। বোঝা গেল? তো এম্বাসি গুলো কি করে থাকে? তো ওদের ভিসা দিয়ে থাকে। ভিসার ফুল ফর্ম ভিজিটর ইন্টারন্যাশনাল স্টে অ্যাডমিশন, ঠিক আছে, এটাকেই বলা হয় ভিসা। এটা ফুল ফর্ম বেশ কিছু পরীক্ষাতে এসছে। রেলে যারা এনটিপিসি দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ভিসার ফুল ফর্ম এনটিপিসি তে বহুবার এসছে। আচ্ছা, তো কি হয়, তো আমি যদি এখন কানাডা যেতে চাই, তো কানাডার যে
এম্বাসি রয়েছে সেখান থেকে, বা ভিসা অফিস, এম্বাসি দেশে একটাই থাকে এবং বিভিন্ন ছোট ছোট শহরে তাদের ভিসা অফিস থাকে। সেখানে গিয়ে আমাকে কি করতে হবে, সেখানে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। এবার তারা বিভিন্ন রকম ভিসা থাকে। এবার কানাডা গভর্নমেন্ট আমাকে জিজ্ঞেস করবে তুমি কি জন্য ওখানে যাচ্ছ। যদি আমি লেখাপড়া করতে চাই তাহলে এডুকেশন ভিসা। যদি আমি 10 দিনের জন্য ঘুরতে যাব, ঠিক আছে, টাকা পয়সা প্রচুর হয়ে গেছে, এখন কানাডায় ঘুরতে যেতে ইচ্ছা করেছে বউকে নিয়ে, তো 10 দিনের জন্য ঘুরতে যেতে পারি। তো সেখানে কি হবে, সেখানে আমি সেখানে ট্যুরিস্ট ভিসা দেবে আমাকে, বোঝা গেল। তো এরকম বিভিন্ন বিজনেসের পারপাসে গেলে বিজনেস ভিসা দেবে। তো এরকম ভিসার আবার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। তো সেখানে তারা ঠিক করে দেয় যে কতদিনের জন্য সেখানে থাকতে পারবে। ভিসার যে মেয়াদ আছে সেই মেয়াদ পর্যন্তই আমরা তাদের দেশে থাকতে পারবো, তার বেশি আমরা সেখানে থাকতে পারবো না। এবং যে জন্য যাচ্ছি সেই, যেমন আমি যদি চিকিৎসা করাতে যাই তাহলে মেডিকেল ভিসা নিয়ে যেতে হবে আমাকে। দেখা গেল আমি ট্যুরিস্ট ভিসাতে গেছি, সাপোজ আমি একজন ব্যক্তি যার কিছু ব্যক্তিগত সমস্যা রয়েছে, মানে মনে করি আমার মাথায় টাক রয়েছে বড় মতো, এখন আমি কানাডাতে গেছি, কানাডাতে গিয়ে দেখছি এখানে খুব সুন্দর টাকের ট্রিটমেন্ট হচ্ছে আর কি, সঙ্গে সঙ্গে চুল গজিয়ে দেওয়া হচ্ছে। তো তাহলে আমি কি সেখানে গিয়ে ঢুকে পড়ে ট্রিটমেন্টটা করাতে পারবো না। যেটা কি হয়, বহু বাংলাদেশি মানুষ ভারতবর্ষে আসে, যদি ভারতবর্ষ কলকাতার যে সরকারি হসপিটালস গুলো রয়েছে, এনআরএস বা মেডিকেল কলেজ, এইসব জায়গায় গিয়ে যদি দেখো প্রত্যেকদিন মিনিমাম একটা তো পাবেই যে যারা বাংলাদেশ থেকে এসছে এখানে চিকিৎসা করাতে, কলকাতায় ভালো চিকিৎসা হয় বলে, কিন্তু তারা ভুল করে ট্যুরিস্ট ভিসা নিয়ে চলে এসছে, তারা মেডিকেল ভিসাটা নিয়ে আসেনি, তাদেরকে আবার ফিরে যেতে হয়, তারা চিকিৎসা পায় না, ঠিক আছে। তো এইরকম ব্যাপার। তো তাহলে কিন্তু আমাকে যদি সেখানে চিকিৎসা করানোর জন্য যেতে হয় তাহলে আমাকে আলাদা মেডিকেল ভিসা নিয়ে তবেই যেতে হবে, বোঝা গেল। তাহলে স্যার ব্যাপারটা এইরকম হলো কি, যে আমি রাস্তায় ওখানে ঘুরছি, একটা গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করলো, আমাকে ভারতবর্ষে এসে আবার মেডিকেল ভিসা নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে। না, এমন ব্যাপার না, এমার্জেন্সি মেডিকেল অবশ্যই সব সময় অ্যাভেলেবেল থাকে। মানে আদার্স কোনো মেডিকেল ইস্যু যদি থাকে যেটা তুমি আগে থেকে বহন করছো, এরকম কোনো রোগ, তার জন্য আলাদা মেডিকেল ভিসা নিয়ে যেতে হয়, নতুবা কিন্তু চিকিৎসা পাওয়া যায় না অন্যান্য দেশে। সব দেশের ক্ষেত্রে সমান নিয়ম না, কিছু দেশের নর্মাল, কিছু কিছু দেশ আছে একটাই ভিসা জারি করে দেয়, সেখানে গিয়ে তুমি যা খুশি করতে পারো। আবার কিছু কিছু দেশ থাকে ভিসা অন অ্যারাইভাল, মানে তুমি সেই দেশে চলে গেলে প্লেনের টিকিট কেটে গিয়ে সেখানে এয়ারপোর্টে তাদের ভিসা অফিস আছে, সেখানে গিয়ে তুমি বলবে যে কি জন্য এসছো ভাই আমার দেশে, কি কারণ, কতদিন থাকবে, সেখান থেকেই তোমাকে ভিসা দিয়ে দেওয়া হবে। এরকম বিভিন্ন ব্যাপার থাকে, ঠিক আছে। আচ্ছা, তো চলে আসি পরেরটাতে, আর কিছু আছে, হ্যাঁ, মিসলেনিয়াস পাওয়ার আছে। মিসলেনিয়াস পাওয়ারের অন্যান্য ক্ষমতা কি আছে, প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ, আগের দিনই বলেছি ইন্ডিয়ান ইউনিভার্সিটি যেগুলো আছে বা সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, তার হেড হয় প্রেসিডেন্ট, ঠিক আছে, বা চ্যান্সেলর যাকে বলা হয়। হি অ্যাপয়েন্টস দ্য ভিসিস অফ সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি যারা ভিসি আছে তাদেরকে অ্যাপয়েন্ট করে। হি অ্যাপয়েন্টস সিএজি, সিএজি অর্থাৎ কমপ্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, and CEC, Chief Election Commissioner and Election Commissioner, চিফ অফ আর্ম ফোর্সেস, অ্যাটর্নি জেনারেল এটসেট্রা, এটা এইদেরকে সব কে করে, প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, ঠিক আছে। হি অ্যাপয়েন্টস দ্য মেম্বার অফ ইউপিএসসি এন্ড এসপিএসসি, ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মেম্বারদের সে অ্যাপয়েন্ট করে। আর স্টেট পাবলিক বা এসপিএসসি না, এটা জেপিএসসি, জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে। জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশনের যে মেম্বার যারা রয়েছে, জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন মানে আমাদের ডব্লিউবি তে একটা পিএসসি আছে, সেটাকে আমরা বলবো স্টেট পিএসসি। বিহারে একটা পিএসসি আছে, সেটাকেও আমরা বলবো স্টেট পিএসসি। যদি এমন থাকতো ডব্লিউবি আর বিহার দুটোর একটা কমন পিএসসি আছে, সেটাকে আমরা তখন বলবো জেপিএসসি বা জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট, হি অ্যাপয়েন্টস দ্য মেম্বার্স অফ ইন্টারস্টেট কাউন্সিল। ইন্টারস্টেট কাউন্সিলের যে মেম্বার গুলো থাকে, বিভিন্ন ইন্টারস্টেট কাউন্সিল গঠন করা, ইন্টারস্টেট কাউন্সিল যখন পড়াবো তখন বুঝে যাবে ব্যাপারটা কি। ইন্টারস্টেট কাউন্সিলের যে মেম্বারসরা থাকে তাদেরকেও প্রেসিডেন্টই অ্যাপয়েন্ট করে, বোঝা গেল। আরেকটা কি খুব ইম্পর্টেন্ট, হি অ্যাপয়েন্টস প্রোটেম স্পিকার, প্রোটেম স্পিকার। আচ্ছা, একটু বলি এখানে স্পিকার ব্যাপারটা কি আমরা জানি, যে একটু আগেই বললাম স্পিকার কিভাবে নির্বাচন করা হয়। লোকসভাতে কি হয়, যে যারা যে দল সর্বোচ্চ সংখ্যা পেয়েছে তাদের মধ্যে থেকে সে যে দল সরকার গঠন করেছে একজনকে স্পিকার হিসাবে ঠিক করে। তারপরে যাকে স্পিকার হিসাবে ঠিক করলো সমস্ত মেম্বার তাকে সমর্থন করে, কারণ একবার স্পিকার হয়ে গেলে তারপরে সে কোন রাজনৈতিক দলের থাকে না, সে নিউট্রাল থাকতে হয় তাকে। তাই সমস্ত রাজনৈতিক দলের যত মেম্বার লোকসভাতে রয়েছে সবাই তাকে সমর্থন করে স্পিকারকে। কিন্তু স্পিকার কোন দলে থেকে নমিনেটেড হয়, যে সব থেকে সর্বাধিক আসন পেয়েছে সেই দল থেকে স্পিকার নমিনেটেড হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এই প্রোটেম মানে কি, প্রোটেম মানে এই টার্মের আগে স্পিকারের যে টার্মটা শুরু হচ্ছে যেদিন থেকে তার আগে আর একটা স্পিকার থাকে, তাকে আমরা বলবো প্রোটেম স্পিকার। প্রোটেম অর্থাৎ তার আগে একজন স্পিকার থাকে। ব্যাপারটা এইরকম, একটু গল্প বললে বুঝতে পারবে। ওই যে বললাম প্রেসিডেন্ট সমস্ত মিনিস্টার্স আর কি হয় প্রাইম মিনিস্টারদের শপথ বাক্য পাঠ করায়। তাহলে প্রেসিডেন্ট তোমরা দেখেছো 2019 সালেই যে প্রেসিডেন্ট কি করেছে, সমস্ত মিনিস্টার এবং প্রাইম মিনিস্টারদের শপথ বাক্য পাঠ করেছে। কখন পাঠ করেছে? লোকসভা অধিবেশনের আগেই পাঠ করেছে। তারপর লোকসভার প্রথম অধিবেশন যেদিন হয়
সেদিন প্রেসিডেন্ট কি করে, ওই স্পিকারের চেয়ারে বসে নিজের বক্তব্য রাখে এবং ঠিক বলে দেয় যে আমার যে সরকার গঠন করেছে সেই সরকারের লক্ষ্য কি হওয়া উচিত, সেই সরকারকে কিভাবে এগিয়ে যাওয়া উচিত, দেশের স্বার্থে কিভাবে সরকারকে কাজ করা উচিত। এরকম প্রচুর উপদেশমূলক বক্তব্য প্রেসিডেন্ট সেদিন দিয়ে থাকে। দিয়ে যখন প্রেসিডেন্ট সেখান সেই চেয়ার ছেড়ে যখন চলে আসে, তখন প্রেসিডেন্টের দায়িত্ব এটাই যে প্রেসিডেন্ট একজনকে ঠিক করে দেবে যে কিনা প্রেসিডেন্টের পরে, মানে ওই প্রেসিডেন্ট চলে যাওয়ার পরে থেকে যতক্ষণ না স্পিকার নির্বাচন হচ্ছে ততক্ষণ সে ওই সভাটার ওই ওই দিন মানে ওই লোকসভার কাজকর্মগুলো সে সামলাবে। তাহলে প্রেসিডেন্ট বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যে বয়স্ক রয়েছে বা যার অনেকদিন এই সভা চালানোর বা সভা লোকসভায় থাকার অভিজ্ঞতা রয়েছে, এমন যে কোনো মানুষকে কি করে প্রেসিডেন্ট তার প্রোটেম স্পিকার হিসেবে তাকে সেখানে দায়িত্ব দিয়ে তারপরে চলে আসে। এবার প্রোটেম স্পিকারের কাজ কি, প্রোটেম স্পিকার যখন দায়িত্ব দিচ্ছে তখন প্রোটেম স্পিকারকেও প্রেসিডেন্ট ওখানে শপথ বাক্যটা পাঠ করিয়ে নেয়, ঠিক আছে, অ্যাজ অ্যান এমপি। বোঝা গেল? তারপরে প্রোটেম স্পিকার কি করে, সমস্ত এমপিদেরকে শপথ বাক্য পাঠ করায়, করানোর পরে যখন স্পিকার নির্বাচন হয়ে যায় তখন প্রোটেম স্পিকার তার নিজের জায়গা ছেড়ে দিয়ে তার চেয়ারে চলে আসে, নির্দিষ্ট চেয়ারে চলে আসে নর্মাল একজন এমপির মতো। তাহলে প্রোটেম স্পিকার ব্যাপারটা বোঝা গেল। এই প্রোটেম স্পিকারটা কিন্তু আমাদের প্রেসিডেন্ট নির্বাচন করে। প্রেসিডেন্ট নির্বাচন প্রেসিডেন্ট নিজে থেকে নির্বাচন করতেই পারে, যেমন 2014 সালে কি হয়েছিল, 2014 সালে কংগ্রেস সরকার চলে গিয়ে বিজেপি সরকার এসেছিল, তখন প্রণব মুখার্জি ছিল যে কিনা কংগ্রেসের হয়ে জিতে প্রেসিডেন্ট হয়েছিল, কংগ্রেসের সদস্য ছিল, তারপরে তিনি প্রেসিডেন্ট হয়েছিল। তো তখন প্রণব মুখার্জি নিজের মতো করে তখন একজনকে প্রেসিডেন্ট করেছিল, যে প্রোটেম স্পিকার করেছিল, যে কিনা কংগ্রেসের একজন সিনিয়র ব্যক্তি। বোঝা গেল? আবার কিছু কিছু ক্ষেত্রে 2019 সালে যেমন বিজেপি আগে থেকে ঠিক করে দিয়েছিল, প্রেসিডেন্টকে বলে রেখেছিল স্যার আপনি ওকে বলবেন প্রোটেম স্পিকারের কাজটা ওকে দিয়ে আসবেন ওনার সম্মান রক্ষার্থে। ঠিক আছে, তো এটা প্রেসিডেন্টকে বললে প্রেসিডেন্ট শুনতেই পারে যে হ্যাঁ আমাকে বলেছে ওকে প্রোটেম স্পিকার করতে, চলো যাওয়ার সময় তাকেই প্রোটেম স্পিকার করে দিয়ে চলে যায়। এই প্রোটেম স্পিকার ব্যাপারটা বোঝা গেছে। এরপরে যখন স্পিকার পড়াবো তার মধ্যে প্রোটেম স্পিকারটা অবশ্যই আরো একবার ভালো করে বলে দেবো, চাপের কিচ্ছু নেই। তো এই ছিল আজকের আমাদের প্রেসিডেন্টের ক্লাস। পরের দিন আমরা কি দেখবো, পরের দিন আমরা করব প্রেসিডেন্টের যে ভেটো পাওয়ার গুলো আছে সেগুলোকে আমরা পরের দিন পড়বো। আর আমাদের তার সাথে প্রেসিডেন্টের যে 50খানা কোশ্চেন রয়েছে না, এই 50টা কোশ্চেন আমরা ভালো করে পরের দিন জানবো। আচ্ছা, তো কোশ্চেন গুলো কারা কারা পাওনি একটু আমাকে বলো তো এখনো। আমি আচ্ছা, নীলাদ্রি পাইনি, আর কে পাইনি? স্যার আমি পাইনি। কে কে কে? আমি আচ্ছা, শাহনাজ। শাহনাজ। আর কে পাইনি কোশ্চেন? আচ্ছা, তো বাকি সবাই পেয়ে গেছো। যারা পাওনি অর্ণব স্যারকে গিয়ে অর্ণব স্যারকে আজকে রাতে মেসেজ করো বা আমাকে করো হোয়াটসঅ্যাপে, বা যেমন স্যারের সাথে যেভাবেই কথা হয় তোমাদের, তো সেইভাবেই স্যার দিয়ে দেবে, চাপ নেই কিছু। তো পিডিএফ দেওয়া রয়েছে, কোশ্চেন গুলো কিন্তু পরের ক্লাসে আমি আলোচনা করে দেবো। ওই 50টা কোশ্চেন তার সাথে এই ভেটো পাওয়ার গুলো আলোচনা করবো প্রেসিডেন্ট, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, তো চলো আজকে এই পর্যন্তই, ঠিক আছে? পরবর্তী ক্লাস কবে হবে সেটা অবশ্যই তোমরা খবর পেয়ে যাবে। অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস তো শুরু হচ্ছে, তার সাথে সাথে অনলাইন ক্লাসগুলো চলবে যতটা আমার কাছে খবর আছে। ঠিক আছে, চলো। অবশ্যই প্যারালালি চলবে দুটোই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনি কোশ্চেন পেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, তো দুটোই চলবে। ঠিক আছে, চলো, গুড নাইট। স্যার বলছি হ্যাঁ বলো বলো। ওই অ্যাম্বাসেডর যখন পড়াচ্ছেন একটা কথা মনে পড়লো যে স্যার বিভিন্ন দেশে তো মানে প্রচুর অ্যাম্বাসেডর নিয়োগ হয়, মানে ওটা কারেন্ট অ্যাফেয়ার্সে ওই ধরনের কোশ্চেন থাকে যে এই অ্যাম্বাসেডর থাকে, কোথায়। ওগুলো কি হয় বলতো, যখন চেঞ্জ হচ্ছে একটু একটু আমাদেরকে কি কোনগুলো ফলো করতে হবে, যে এগুলো তো একদম মানে স্ট্যাটিস্টিকের মধ্যে পড়ে। তো এগুলো তো আর কোনো পলিটিক্স স্যার পড়াবে না, এগুলো তোমার ইকোনমিক্স এর স্যার পড়াবে না, ঠিক আছে? এগুলো একটু নিজেদেরকে ঠিক রাখতে হবে। ওই দেখবে যে বিভিন্ন দেশে যখন লাস্ট 3 মাস 4 মাস 6 মাসে যদি কোনো বড় কোনো দেশে অ্যাম্বাসাডার চেঞ্জ হয়ে থাকে এরকম ব্যাপার, সেগুলো দেখ, নতুন কোনো অ্যাম্বাসাডার রিক্রুট হলো কিনা সেগুলো একটু মনে রাখলে। বা কানাডা ইউএসএ তে কে আছে এখন, চায়নার সাথে এখন সম্পর্ক খারাপ, চায়নাতে বর্তমানে কে রয়েছে, বাংলাদেশ আশেপাশের যে দেশগুলো, বাংলাদেশে কে রয়েছে, রাশিয়াতে কে রয়েছে, পৃথিবীতে প্রচুর দেশে রয়েছে ইন্ডিয়ান অ্যাম্বাসাডার। সকলের নাম তো এইভাবে মুখস্থ রাখা সম্ভব না, 5-7টা যদি এরকম মনে রাখো তাহলেই চলে যায়, চাপ নেই। ওকে ওকে, ঠিক ঠিক আছে। আছে, ঠিক আছে। আর কারুর কিছু বলার আছে?
না স্যার, থ্যাংক ইউ স্যার। চলো, গুড নাইট। নাইট স্যার। কোশ্চেন গুলো কিন্তু অবশ্যই কালেক্ট করো, করে চেষ্টা করো নিজেদের মতো করে কতগুলো করতে পারো, তারপরে তো